বঙ্গ বিজেপিতে অন্তত আপনাকে কোণঠাসা করার একটা প্রক্রিয়া হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে। শুভেন্দু অধিকারী আপনাকে পছন্দ করেন না, সুকান্ত মজুমদার পছন্দ করেন না, দিলীপ ঘোষ পছন্দ করেন না। এই যে ত্রয়ী কেউই পছন্দ করে না, কেন জগন্নাথ? দিলীপ ঘোষের সঙ্গে আপনার সম্পর্ক? আমি জেলা সভাপতিতে একটা ভালো রেজাল্ট করে যখন জিতলাম, কেন জানি না, পরবর্তীকালে দিলীপ দাও তার রাজ্য কমিটিতে দেখলাম নতুন তৃণমূলের ওকে একটা বড় দায়িত্ব দিয়ে, সাংগঠনিক দেখার দায়িত্ব দিয়েছে। আমাকে কোনো পদও দেয়নি, দায়িত্বও দেয়নি। দিলীপ দা বিয়েতে খুশি আপনি? দিলীপ দা মহা ভুল করলেন না। দিলীপ বাবু হেরেছে তার জন্য আমি দুঃখিত। আমি প্রথম প্রতিবাদ করেছিলাম যে ওনার কেন্দ্রটা চেঞ্জ করা ঠিক হয়নি। চাকরি চুরি করো, বেচো, সে যে অফিসারই হোক, দল হোক, তাতে কোনো অসুবিধা নেই, শুধু তৃণমূল জিন্দাবাদ করো। এখন একটা প্রবাদ বাংলায় এসে গেছে, মমতা চাই শুধু ক্ষমতা। অনেকে বলছেন এই জগন্নাথের মন্দির, যেটাকে সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে দেখানো হচ্ছে, এটা করে একটা বিরাট হিন্দু ভোট এবার তৃণমূলের দিকে ঝুঁকে যাবে। দেশ বিরোধী কাজ করুক, বিস্ফোরণের কাজ করুক, দাঙ্গা করুক, তাতেও ঠিক আছে, কিন্তু ঝান্ডা তৃণমূলে ধরতে হবে। ঠিক এইরকম অবস্থায় আপনি যখন দিলীপ বাবুকে, যিনি আপনার সতীর্থ, একসঙ্গে RSS করতেন, পাশাপাশি হাটে আপনারা শুতেন, সেই দিলীপ বাবুকে যখন দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক পাশে জগন্নাথ দেবেরই মন্দির, যাকে ধাম বলা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে সেইখানে বসে দুজনে পাশাপাশি কথা বলছে, কেমন লাগে? যারা তৃণমূলের ঝান্ডা বয়ে বেড়াচ্ছে তারা এবার বিজেপিকেই ভোট দেবে। তাই 26-এ পরিবর্তন হবেই হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। ইসলামিক শক্তি কখনো জগন্নাথ মন্দিরে গিয়ে সফল হয়নি। তাই মমতা ব্যানার্জি ইসলামিক শক্তি দিয়ে বৃহত্তর বাংলাদেশ বানানোর জন্য এখানে যে দাঙ্গা বাঁধিয়ে দিয়েছেন, তার জন্য মমতা ব্যানার্জিকে 26-এ পরাজিত হতেই হবে। এবার একটা খুব খারাপ প্রশ্ন করব, একটা ভালো প্রশ্ন করব, কোনটা আগে নেবেন? সব শেষে বলি, একবার কি দীঘার জগন্নাথ মন্দিরে যাবেন না? হ্যাঁ, যাব। পুরীর ভক্ত, অবশ্যই যাব, কেন যাব না, কিন্তু গিয়ে মমতার সঙ্গে বসবো। বাবুল সুপ্রিয়র চরিত্র কখনোই পলিটিক্যাল চরিত্র নয়, তিনি গায়ক হিসাবে পরিচিত। তার সেই গায়কের গুণটা নিয়েই তিনি মানুষের কাছে জনপ্রিয়তা পেয়েছেন। Gauridevi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222 97756962237. পশ্চিমবঙ্গের রাজনীতিতে দীর্ঘদিন ধরে যদি আমরা লক্ষ্য করি, বিভিন্ন পার্টি যারা ক্ষমতায় আছে অথবা বিরোধিতায় আছে, তাদের মধ্যে গুটি কয়েক এমন ব্যক্তিত্ব তৈরি হয় যাদের ব্যক্তিত্ব এবং চরিত্র এমন একটা আকার নেয় যাতে তারা জননেতা হয়ে যায়। জননেতা মানে কি? জনগণের নেতা। কিন্তু যে কোনো পার্টি, যেমন CPM এর সুভাষ চক্রবর্তী, অথবা তৃণমূলে মদন মিত্র, অথবা ভারতীয় জনতা পার্টিতে জগন্নাথ সরকার, এমনই ব্যক্তিত্ব। পার্টি তাদের সবসময় চেপে দেওয়ার চেষ্টা করে। সত্যি কি তাই? R+ নিউজ রুমে আজকে সাংসদ জগন্নাথ সরকার। জগন্নাথদা, আপনাকে স্বাগত R+ নিউজে। আমি জানি নমস্কার। আমার কথাগুলো শুনে আপনার মুখটা একটু গোমড়া হয়ে গেল, আমি দেখতে পাচ্ছি। আমি আপনাকে বলি, ভারতীয় জনতা পার্টির এ রাজ্যের সাংসদ হিসেবে 1,87,000 ভোটে আপনি জিতেছেন। এটা রেকর্ড, অর্থাৎ যত সাংসদ জিতেছেন তার মধ্যে রেকর্ড। এমনকি দার্জিলিং, অর্থাৎ যেখানে ভারতীয় জনতা পার্টির শক্তিশালী ঘাঁটি, তাকেও পরাস্ত করে আপনি এই মুহূর্তে তালিকায় শীর্ষে। আবার দেখুন, মিঠুন চক্রবর্তী আপনার নির্বাচনী সভায়
যাওয়ার জন্য হেলিকপ্টার অবধি আটকে দেওয়া হয়েছিল, তিনি নিজে মোটর গাড়িতে করে আপনার নির্বাচনী সভায় যান। তাহলে আপনার মুখ যে আমার এই কথাগুলো শুনে গোমড়া হয়ে গেল এবং আপনি যে আমার উপর একটু অসন্তুষ্ট হচ্ছেন সেটা আপনার শারীরিক ভাষা দেখে আমি বুঝতে পারছি, এটা কিন্তু পুরোপুরি মিথ্যে নয়। আপনি স্বীকার করুন যে বঙ্গ বিজেপিতে অন্তত আপনাকে কোণঠাসা করার একটা প্রক্রিয়া হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে। আসলে একটা প্রবাদ আছে, রাখে হরি মারেকে। আর রাজনীতিতেও শেষ কথা বলে নেতার নয়, জনতা, বিশেষ করে ভোটে। আমার কোনোদিনই বড় নেতা হওয়ার ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল না। জনতা তার প্রয়োজনে যতটুকু গুরুত্ব দিয়ে বানাবে আর তার উপর ভরসা করে যতটা ওঠা যায় তাতেই আমি সন্তুষ্ট। এই কারণে আমি যখন রাজনীতিতে প্রবেশ করি, একই সঙ্গে সেম স্তরের যারা বন্ধুবান্ধব, অর্থাৎ সামাজিক ক্ষেত্রে আমি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিভিন্ন দায়িত্বে ছিলাম, সর্বোপরি বিভাগ কার্যবাহ, এবং তার সঙ্গে ক্রীড়া ভারতীর পশ্চিমবঙ্গ প্রান্তের দায়িত্বে ছিলাম সাধারণ সম্পাদক হিসাবে। যখন রাজনীতিতে দেওয়া হলো, আমার মনে হয়েছিল যে জনতা শূন্য নেতা হয়ে কোনো লাভ নেই। তাই রাজ্যের একটা দায়িত্ব নিয়ে কাজ শুরু করার আগে আমি মাটি থেকে শুরু করব। আমার যে নিজস্ব এরিয়ার মাটি তৈরি করব, সেই কারণে বুথ থেকে স্বেচ্ছায় বলে আমি দায়িত্ব নিয়েছিলাম যে আমি বুথ থেকে শুরু করবো, রাজ্য স্তরের কোনো দায়িত্ব নেব না। অর্থাৎ পদের মোহ আমার ছিল না। রাজনীতি পদের গুরুত্ব কি আছে? আলটিমেটাম রাজনৈতিক দলের উদ্দেশ্য পাওয়ারে যাওয়া, পাওয়ারে যাওয়া মানে জনপ্রতিনিধিত্ব করা। তাই সে রাজ্য সভাপতি হোক আর সর্বভারতীয় সভাপতি হোক, তার মূল লক্ষ্য হচ্ছে পার্লামেন্টে প্রতিনিধিত্ব করা। তা সেই জায়গায় যেহেতু আমার লক্ষ্য নিয়ে আমি নিজের মাটি তৈরি করে 2019-এ চমক দিয়েছিলাম যে সিটটা 22-এর তালিকায় ছিল না, অর্থাৎ 22টা সিট সম্ভাব্য জিতবে পশ্চিমবাংলার বিজেপি, এই ধারণা নিয়ে লড়াইয়ে নেমেছিল। রানাঘাট তার তালিকায় ছিল না, কিন্তু আমি সমতলের মধ্যে প্রথম স্থান পেয়েছিলাম, অর্থাৎ দার্জিলিং, তারপর আলিপুরদুয়ার, তারপর রানাঘাট। এটা একটা অনন্য নজির। এবং আমি মাত্র 15 দিনে জনতা আমাকে কেন জানি না এত ভালোবাসে, হয়তো খেলাধুলার সূত্রে, শিক্ষক হিসাবে, শিক্ষকের ট্রেনার হিসাবে, সামাজিক অর্গানাইজেশনে যুক্ত থাকার সুবাদে হোক, পরিচিতি ছাত্রদের মধ্যে একটা ভালোবাসা থাকাতে হয়তো এত ভোটে আমি জিতেছিলাম। অর্থাৎ একটা মানুষকে চমকে দিয়েছিল। মিডিয়া পর্যন্ত অনেকে আশ্চর্য হয়ে গেছিল, কে এই জগন্নাথ সরকার, যার নাম শুনলাম না, সে জিতেই যাচ্ছে, ব্যবধান বাড়িয়েই চলেছে। এটা একটা ব্যাপার বটে। এবং সর্বোপরি দেখুন, এটা নিজের কথা বলা গর্বের নয়, অজয় দেখে কোনোদিন কেউ বাম আমলে 34 বছরে যাকে হারাতে পারেনি, আমাকে বিধানসভায় দাঁড় করানো হয়েছিল। কোন সিটটা আমি চাই বলেছিলাম? আমি বলেছিলাম শান্তিপুর বাদ দিয়ে, কারণ শান্তিপুর শক্ত ঘাঁটি, অজয়দের যেখানে আছে সেখানে জেতা কঠিন কাজ। আমাকে অজয়দের ক্ষেত্রটাই দেওয়া হয়েছিল। অনেকের বিরোধিতা সত্ত্বেও অনেকেরই এমএলএ হওয়ার বাসনা ছিল। আমি যেহেতু এমপি রানিং, আবার এমএলএতে দাঁড়ালাম, স্বাভাবিক কমসে কম 10 জন পদপ্রার্থী আশায় ছিল বিধায়কের নির্বাচনে লড়বে। তারা মনক্ষুণ্ণ ছিল, তারা জনতাকে পর্যন্ত, কর্মীদের পর্যন্ত ভুল বুঝিয়েছিল। সেখানে আমি তাদের কাছে পৌঁছে গিয়ে বোঝানোর পর তারা আমার পাশে দাঁড়ায়। এবং শান্তিপুর শহরের মধ্যে অজয় দেখে কোনোদিন, তাও 34 বছরের রাজনৈতিক জীবনে বাম আমলেও কেউ হারাতে পারেনি। আমার কাছে শহরেও হেরেছে, গ্রামাঞ্চলেও হেরেছে। সত্যিকারে জানি না কেন পরের দিন এতটাই তিনি শক পেয়েছিলেন, স্ট্রোক হলো এবং তিনি আর ফিরলেন না। আমার পরিচিত, অর্থাৎ তখন খারাপ লেগেছিল? স্বাভাবিক খারাপ লাগবে, এভাবে তো তাকে হারানো ঠিক হয়নি। তিনি হয়তো মানুষের কাছে যে শান্তিপুর শহরবাসী তাকে হারিয়ে দেবে, এটা তার কাছে একটা বড় বোধহয় আঘাত, সেই আঘাতই চলে যায়। এবার একটু ব্যক্তিগত প্রশ্ন করছি, ধরুন একদিকে বিধায়ক আর একদিকে সাংসদ,
কোনটাকে বেছে নেওয়ার ক্ষেত্রে কি মনে হয়েছিল সেই সময়? আমি দলের সৈনিক, দল যেটা বলবে, দলের ইচ্ছা ছিল পাওয়ারে যাবে হয়তো 21-এ, সেই হিসাবে আমাকে বিধায়কে লড়িয়ে দেওয়া হয়েছিল। আমি আমার ক্ষেত্রে সাকসেস। 16,500 ব্যবধানে সেবার অনেক রথী মহারথীও হেরে গেছিল জানেন। লকেট চ্যাটার্জি দাঁড়িয়ে হারলেন, বাবুল সুপ্রিয় টালিগঞ্জে বোধহয় 40-50 হাজার ব্যবধানে হারলেন, স্বপন দাশগুপ্তর মতো নেতা তিনি হারলেন, এবং অনির্বাণ গাঙ্গুলি তিনি হারলেন। অথচ আমি অজয়দের মতো অপরাজয় নেতাকে জনতা কেন আমাকে ভালোবাসে জানি না। যাই হোক, ভালোবাসার মাধ্যমেই হোক, তাকে হারানোর পর তিনি নিজেই হারিয়ে গেলেন। এটা একটা খারাপ দিক। এবং পরবর্তীকালে আমি পঞ্চায়েত নির্বাচনেও শান্তিপুর আমার দায়িত্ব ছিল, সেখানে পঞ্চায়েত সমিতি সুদূর উত্তরবঙ্গ থেকে, মালদা থেকে ওই মেদিনীপুরের কাঁথি পর্যন্ত, মাঝে একটাও পঞ্চায়েত সমিতি দখল নেই। পঞ্চায়েতেও আমার অন্যান্য সাংসদের তুলনায় আমার ওখানে ভালো রেজাল্ট আমি করতে পেরেছি। আর এবার তো জানেনই যে একটা চমক বলা চলে, 6 মাস ধরে সমস্ত মিডিয়ায় প্রচার হলো আমি টিকিটই পাচ্ছি না, দলের মধ্যে বিভাজন তৈরি করা হলো। কোনো নেতৃত্ব, দুর্ভাগ্য, এটাকে যে ফেক খবর, কোনো রাজ্য নেতা, কেন্দ্র নেতাও পর্যন্ত বিবৃতিও দেয়নি। দলের মধ্যে একটা ফাটল তৈরি করার পরও আমি যখন টিকিট পেলাম, লড়াই লড়ে দেখা গেল শেষে শুধু জয় নয়, পশ্চিমবাংলার মধ্যে সবচাইতে বেশি ব্যবধানে 1,87,000 ভোটে আমি জিতেছি। শুভেন্দু অধিকারী আপনাকে পছন্দ করেন না, সুকান্ত মজুমদার পছন্দ করেন না, দিলীপ ঘোষ পছন্দ করেন না, এই যে ত্রয়ী কেউই পছন্দ করে না, কেন জগন্নাথ দা? এটা তো আমার জানা নেই, আমি তো জানি সকলেই পছন্দ করে। আর এটা হয়তো আপনাদের সাংবাদিকদের ধারণা না, কিন্তু এই ধারণাটা কি পুরোপুরি সূত্রের খবর ভুল? যে যেখানে আপনাদের শীর্ষ নেতৃত্ব রয়েছে, সেখানে মুকুটমণি অধিকারীকে শুভেন্দু অধিকারী তার নাম প্রস্তাব করেছিলেন, বরং আপনাকে বলেছিলেন যে এবার যেন না দেওয়া হয়। এই সূত্রের খবর কি ভুল, মানে আপনি অস্বীকার করতে পারবেন? এটা দেখুন, রাজনীতি তো, কে কোন দিকে কে লড়াই করছে আমার তো সব জানার কথা না, এটা তো সাংবাদিকরাই ভালো জানে। সেই জন্য আমি এই ব্যাপারে কিছু টিপ্পণী করতে পারবো না। দিলীপ ঘোষের সঙ্গে আপনার সম্পর্ক কি? বন্ধুত্ব ছিল, একসঙ্গে তিনি সংঘের দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তা ছিলেন, একই লেভেলে সংঘ শিক্ষাবর্গের শিক্ষক তিনিও থাকতেন, আমিও শিক্ষক থাকতাম, পাশাপাশি বেড, আড্ডা, বন্ধু বান্ধব আমার বাড়িতেও যেত, থাকতো, একসঙ্গে ঘুরতাম, এইরকম বন্ধুত্ব ছিল। আমি এইটাই জানতে চাইছিলাম জগন্নাথ দা, আমি এটাই জানতে চাইছিলাম, আপনি শেষ করুন, তারপরে আমার প্রশ্ন আসছে। আসলে পরবর্তীকালে আমি জেলা সভাপতি থেকে একটা ভালো রেজাল্ট করে যখন জিতলাম, কেন জানি না, পরবর্তীকালে দিলীপ দাও তার রাজ্য কমিটিতে দেখলাম নতুন তৃণমূলের ওকে একটা বড় দায়িত্ব দিয়ে, সাংগঠনিক দেখার দায়িত্ব দিয়েছে, আমাকে কোনো পদও দেয়নি, দায়িত্বও দেয়নি, আমার কোনো ক্ষোভ নেই তার জন্য। মানে জনতা আমাকে যে দায়িত্বটা দিয়েছে সাংসদ হিসাবে, সেই দায়িত্বটা আমি বেশি করে পালন করতে পেরেছি বলে, বলে না সাপেও বর হয়, তাই মানুষের সঙ্গে বেশি মিশেছি বলে দ্বিতীয়বারে এবার হাইস্ট ভোটে জিতলাম। আমাকে যদি একটা সাংগঠনিক দায়িত্ব রাজ্য স্তরে দিত, আমি নিজে একজন সংগঠক, কারণ সোশ্যাল ওয়ার্ক করে আমি সংগঠন করেছি, পরবর্তীকালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে নন স্টপ আমি কাজ করেছি, আর বিভিন্ন সংগঠনের দায়িত্বও সামলেছি। অথচ দুর্ভাগ্য, সংগঠনে আমাকে কাজ দেওয়া হয়নি, পদও দেওয়া হয়নি। এখন পদ পেলেও সাংগঠনিক কাজ আমি পাইনি, আর তার জন্য মানুষের সঙ্গে মিশতে পেরেছি, ভোটারের পাশে যেতে পেরেছি, যে ডাকে তার কাছেই যাই, আর অর্ডিনারি হিসাবে থাকি। আমি একজন কৃষক পরিবারের, কৃষি কাজ করে, পড়াশোনা করে, শিক্ষকতা করেছি, তার মধ্যে দিয়ে খেলাধুলা করেছি, সামাজিক সংগঠন করেছি, সামাজিক সমস্ত দায় দায়িত্ব পালন করে আজকে রাজনীতি ক্ষেত্রে এসেছি। তাই এটা একটা আমার বাড়তি পাওনা, আমি তাদের সঙ্গে বেশি মিশতে পেরেছি বলে ভোটটা আমি বেশি পেয়েছি, অর্থাৎ সাপে বড় হয় বোধহয়। তাহলে যখন স্বয়ং সঙ্গে আপনারা ছিলেন, রাষ্ট্রীয় স্বয়ং সঙ্গে আপনারা ছিলেন, তখন পাশাপাশি এমনও দিন গেছে পাশাপাশি খাটে শুতে হয়েছে, একসঙ্গে লড়াই করেছেন। হ্যাঁ, একদম। তার বন্ধুত্বও ছিল যথেষ্ট, আড্ডাই আর কি, মানে এতটাই আড্ডাই আর কি, রসিকতা করে ওনার সঙ্গে সবসময়, উনি মজাদার লোক ছিলেন, কিন্তু
আমার সঙ্গে রসে বসে মজা করতাম, দুজনা একসঙ্গে হলে বা দু চারজনা বন্ধু বান্ধবদের মধ্যে আড্ডা আর কি। তো বিয়েতে আপনাকে নেমন্তন্ন করেননি তো? এটা তো ব্যাপারটা সংক্ষিপ্ত আকারে করেছে, কাউকে নেমন্তন্নই করেনি। যাদের খুব কাছে কেউ গেছে, কাকে করেছে কিনা জানি না, সেটা তার ব্যাপার, আমারও ব্যস্ততার মধ্যে যাওয়া হয়নি। দিলীপ দা বিয়েতে খুশি আপনি? দেখুন, আমি মনে করি বিয়ে করাটা তার অপরাধ কিছু নয়, কারণ ব্যক্তিগত জীবন আছে। তিনি সংঘের প্রচারক ছিলেন, তখন তো বিয়ে করা যায় না। পরবর্তীকালে রাজনীতি থেকে প্রচারকত্ব তার গেছে, চলে গেছে, তার দায়িত্বও নেই, সাংসদও নয়, বিধায়কও নয়। পারিবারিক জীবন, পরবর্তীকালে কে দেখবে, একজন বন্ধু দরকার, কমসে কম একে অপরের উপর 50% তো নির্ভরতা হলো, কারণ কেউ অসুস্থ হলে একে অপরকে দেখবে। এই যে ভাবনাটা তিনি করেছেন, তার ব্যক্তিগত ব্যাপার, এ ব্যাপারে আমার তার নিজস্ব বিষয়ে মতামত কিছু নেই। করেছেন, আপত্তিরও কিছু নেই, এটুকুই মতামত। তাহলে নির্বাচনের ফল বেরোনোর পর আপনি দারুণ মজা পেয়েছেন যে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবাংলার সবচেয়ে শীর্ষে 1,87,000 ভোটে আপনি জিতেছেন, আর দিলীপ বাবু হেরে গিয়েছেন। না, দিলীপ বাবু হেরেছে তার জন্য আমি দুঃখিত। আমি প্রথম প্রতিবাদ করেছিলাম যে ওনার কেন্দ্রটা চেঞ্জ করা ঠিক হয়নি। দেখুন, রাজনীতিতে কে কাকে শত্রু চোখে দেখবে, বিরোধিতা করবে, সে তার নিজস্ব অন্তর্দর্শনের ব্যাপার। আমি আমার স্বাভাবিক নিয়মে মনে হয়েছে কোনো সাংসদ যদি তার নিজস্ব এরিয়ায় কৃতকর্মের জন্য হেরে যায়, সে অপরকে আঙুল তুলতে পারবে না, সেই জন্য সেখানেই থাকা উচিত। আর সে যদি বলে না আমাকে বদল করে দেওয়া হোক, সেটা আলাদা বিষয়। দিলীপরা বদল হতে চায়নি, তাকে অন্য জায়গায় দেওয়া হয়েছিল। এটা আমার মনে হয়েছে ডিসিশন হয়তো ভুলই হয়েছে। এবং একটা সিট নিয়ে তিনটে একটা টুইট করা হয়েছিল, যেমন আসানসোল থেকে তিনি একবার হেরেছিলেন, তাকে দেওয়া হলো দিলীপদার জায়গায়, দিলীপদাকে দেওয়া হলো দুর্গাপুরে, আর দুর্গাপুরের ক্যান্ডিডেটকে দেওয়া হলো আসানসোলে। দেখা গেল তিনটে সিটই। আপনার সিটটাও ছিল, যে চেষ্টা চলেছিল। চেষ্টা চলতে পারে, সে যাই হোক, শুনছিলাম বিভিন্ন রকম, কিন্তু সেটা তো আর আলোচনার বিষয় নয়। আমি আমার সিট ধরে রাখতে পেয়েছি, এবং আমি জিতে রেকর্ড করে দেখিয়েছি। যারা অপপ্রচার করেছিল যে আমি ওখানে জিততে পারবো না, তাদের চিন্তাধারা ব্যর্থ, তাদের বিশ্বাসযোগ্যতা নেই, তারা জনতার সঙ্গে কোনো সম্পর্কই রাখে না, তারাই অপপ্রচার করেছিল। এ তো গেল দিলীপ দা এবং অবশ্যই শুভেন্দু অধিকারী। এবার পড়ে রইলেন সুকান্ত মজুমদার, যিনি এখনো বর্তমানে রাজ্য সভাপতি। তার সঙ্গে সম্পর্কটা এত খারাপ হলো কি করে? তার সঙ্গে আমার সম্পর্ক খারাপ নেই, তাকে আমি ভাই বলে ডাকি, উনি আমাকে জগন্নাথ দা বলেই ডাকে, কারণ বয়সে আমার চেয়ে অনেক ছোট। আমার 62+, ওর বোধ হয় 44, পিতা পুত্রের সমান বলা চলে। সেই হিসাবে ভাই হিসাবে ডাকি। এখনো এতটাই সম্পর্ক ভালো আছে। দেখুন, রাজনীতিতে কে কোন চোখে দেখে ভেতরে, সে সবটা আলাদা ব্যাপার। রাজনৈতিক গেম থাকে, ছক থাকে। আমরা দেখেছি ইতিহাসে অনেক কাহিনী, নিজের লোককে সরিয়ে নিজের লোককে হত্যা করেও সিংহাসনে বসে। কিন্তু ভারতীয় কালচারে যারা রাজনীতি করে, তাদের এই মনোভাব নেই বলেই আমি জানি। তার মানে আপনি বলছেন শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের সঙ্গে যতটা আপনার খারাপ সম্পর্ক, তার তুলনায় সুকান্ত মজুমদারের সঙ্গে ভালো সম্পর্ক। দেখুন, কারোর সঙ্গে আমার খারাপ সম্পর্ক নেই, শুভেন্দু দার সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক। গেলে দেখবেন সামনাসামনি কে কার সম্পর্কে অন্তর্দৃষ্টিতে ভাবছে, কে আমার পেছনে গিয়ে বিরোধিতা করছে। রাজনীতির এটা চর্চার বিষয় না, সামনে আপনারা সাংবাদিকরা ভালো খোঁজ রাখেন, আপনারাই বলতে পারবেন, আমার এটা বলার সাবজেক্টই নয়। সামনাসামনি ভালো সম্পর্ক সবার সঙ্গে সবার, রাজনীতিতে তাই হয়, সবাই ভালো সম্পর্কই থাকে। খুব সুন্দর বললেন। কিন্তু নিজেকে কখনো সুভাষ চক্রবর্তী মনে হয়? যে সুভাষ চক্রবর্তী জননেতা ছিলেন, কাতারে কাতারে মানুষ দিয়ে ব্রিগেড ভরিয়ে দিতে পারতেন, পার্টিতে কোন ঠাসা ছিলেন। অথবা মদন মিত্র দুঃখে কষ্টে এখন চার্লি চ্যাপলিনের মতো হয়ে গেছেন। আসলে কারোর সঙ্গে কারো আমি আবার একটু বলি, মাফ করবেন, চার্লি চ্যাপলিনকে কোনোভাবে আমি অবমাননা করতে চাই না, কিন্তু আমি চার্লি চ্যাপলিন এই কারণে বলছি যে চার্লি চ্যাপলিন বলতেন, তিনি নিজে বলতেন যে দুঃখের সময় যখন মানুষের দুঃখ হয়, তখন অন্যের হাসি ফোটানোর জন্য তিনি যে পরিশ্রম করতেন, আমি সেই তুলনায় বলছি।
কোথাও মনে হয় নিজেকে না, তৃণমূলের মদন মিত্র অথবা সিপিএম এর সুভাষ চক্রবর্তী? না না, এটাও এরকম মনে হয় বিজেপি না। জগন্নাথ দেখুন, সরকার কোনো ক্যারেক্টারই কারো কার্বন কপি হতে পারে না, আর সেই কার্বন কপি হয়ে সে কখনো প্রতিষ্ঠা পেতে পারে না। মানুষের একটা নিজস্বতা থাকে। আমার সঙ্গে, আমার ক্যারেক্টারের সঙ্গে সুভাষ চক্রবর্তীর মিলবে না, মদন মিত্রের মিলবে না, স্টাইল আপনা আপনা। তাই আমি আমার মতো, সুভাষ চক্রবর্তীর মতো। কিন্তু তাই আমি শুনেছি মদন মিত্র তার স্টাইলে তিনি ব্যাট করেন, আমি আমার স্টাইলে ব্যাট করি। এটাই হচ্ছে আমার নিজস্বতা। অনেকে বলে জগন্নাথ সরকার কারো কথা শোনে না। আরে কারো কথা না শুনলে আমি কি করে টিকে আছি? আমি তো কমসে কম জনতার কথাটা শুনি। কোনো হয়তো নেতা আমাকে ভুল নির্দেশ দিল, আমি দেখি সেই নির্দেশটা পালন করলে আমার ক্ষতি হবে, লোকসান হবে, আমি কেন সেটা পালন করতে যাব? ঈশ্বর তো আমাকে বিবেক বুদ্ধি কিছু দিয়েছে। তাই শিক্ষকতা করেছি, প্রচুর ছাত্র হাত দিয়ে পেরিয়েছে, খেলাধুলার সঙ্গে নিজে যুক্ত ছিলাম। তাই সামাজিক বাস্তবতা, আর আমি যেখান থেকে উঠেছি সেটা একদম দরিদ্র কৃষক ঘরে চাষবাস করে সব কিছু করে মানে এডুকেশন নিয়ে শিক্ষক হয়েছি। তাই সারা জীবনের যে একটা অভিজ্ঞতা আছে, আমি তো, আমাকে কেউ স্টেজে নামিয়ে দিয়েছে সাজিয়ে গুছিয়ে এরকম নয়, আমি পরিশ্রম করে এই জায়গায় এসেছি। তবে একটা জায়গায় বোধহয় সাংসদে আপনার মনে হয় যে অন্তত গোটা ভারতবর্ষের ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় থাকতে চায়। অনেকে বলেন ভারতীয় জনতা পার্টি এমন একটি দল, তারা কোন রাজ্য জিতবেন কোন রাজ্য হারবেন তারও তালিকা আছে। যেমন তারা হয়তো উড়িষ্যায় জিততে চান না, অথবা তারা হয়তো কিছুতেই একক ক্ষমতায় বিহারে আসতে চান না। তেমনই পশ্চিমবাংলায় দ্বিতীয় থাকতে চান। তার একটা রাজনৈতিক সমীকরণের কারণ হচ্ছে যে পশ্চিমবাংলায় যদি ক্ষমতায় ভারতীয় জনতা পার্টি আসে, প্রথমত ভারতীয় জনতা পার্টির বঙ্গ বিজেপির বালখিল্য নেতৃত্ব, তাদের মধ্যে এত চুলোচুলি রয়েছে, সেই জন্য তাদেরকে নিয়ে চলা খুব মুশকিল। দ্বিতীয়ত যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যদি ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় চলে আসে, তাহলে দ্বিতীয় স্থানে তৃণমূল ক্ষমতার অভাবে মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, তেমন ক্ষমতার অভাবে তৃণমূল ছত্রখান হয়ে যাবে। সেক্ষেত্রে লাভ হবে কংগ্রেসের এবং বামেদের। বামেদের যদিও সাংগঠনিক শক্তি নেই, কিন্তু বামেদের মতবাদ এবং কংগ্রেসের গোটা দেশে সাংগঠনিক শক্তিতে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, সেই জন্য সবসময় থাকতে চায় গুড সেকেন্ড, মানে ভালো একটা দ্বিতীয় স্থান অধিকার করতে চায়। সেই তুলনায় বোধহয় আপনি লোকসভায় নির্বাচন করে বেশি তৃপ্তি পান যে দ্বিতীয় হওয়ার জন্য লড়াইয়ের থেকে প্রথম হওয়ার জন্য লড়াই। দেখুন, এই থিওরিটা বাস্তবে নয়। কারণ দেখুন, ভারতীয় জনতা পার্টির যে দর্শন আছে, সেই দর্শন অনুযায়ী যদি পশ্চিমবাংলায় ক্ষমতায় আমরা আসতে পারি, সেখানে কংগ্রেস, সিপিএম, তৃণমূল সব মিলেও রোখার ক্ষমতা বিজেপিকে নেই। কারণ এমন একটা জায়গা তৈরি করে দিয়েছে, দীর্ঘদিন কংগ্রেস সিপিএমের ভুল রাজনীতি, তৃণমূলের তোষণের রাজনীতি একই পথে চলেছে। তার জন্য বাংলায় এখনো মেজরিটি হিন্দু কালচারের মানুষ, কিন্তু ভোট হিন্দু দেয় না, সংস্কৃতি। বিজেপিকে তো ভোট দেয় না। দেখুন, ভোট দেয় না নয়, আমি মনে করি আমরা নেওয়ার মতো বিশ্বাসের জায়গা অর্জন করতে, খুব দামি কথা বললেন, এটা কারণ। আর ভোট দিলেও গুনে আনার মতো স্ট্রাকচার শক্তিশালী করতে পারিনি। কারণ মমতা ব্যানার্জি যে নোংরা রাজনীতি, অর্থাৎ চৌর্য প্রবৃত্তিকে ডেভেলপ করে সরকারিভাবে সুযোগ দিয়ে তাদের পক্ষে এনে কাজ করাচ্ছে। পুলিশ মহলে ধরুন, যত অপরাধ করুক, ঘুষ খাক, ওপেন দেখা হোক, তার কোনো শাস্তি হবে না। হাত পেতে তোলা তুলছে ক্যামেরাম্যানরা, আপনারা মিডিয়া জগৎ বহু জায়গায় দেখিয়েছেন, কোনো পুলিশ অফিসারের চাকরি যায়নি। অর্থাৎ চুরি করো, শুধু তৃণমূলকে ভোট করো। বিভিন্ন সরকারি অফিসাররা সরকারি টাকা চুরি করছে মদত দিয়ে, কিন্তু শুধু তৃণমূলটা করো, পক্ষে থাকো, তুমি যা খুশি করো, চাকরি চুরি করো, বেচো, সে যে অফিসারই হোক, দল হোক, তাতে কোনো অসুবিধা নেই, শুধু তৃণমূল জিন্দাবাদ করো। এখন একটা প্রবাদ বাংলায় এসে গেছে, মমতা চাই শুধু ক্ষমতা, সে যাই করুক না কেন তৃণমূল করলেই হবে। দেশ বিরোধী কাজ করুক,
বিস্ফোরণের কাজ করুক, দাঙ্গা করুক, তাতেও ঠিক আছে, কিন্তু ঝান্ডা তৃণমূলে ধরতে হবে। ঠিক এই কারণে এইরকম এই অবস্থা, এইরকম অবস্থায় আপনি যখন দিলীপ বাবুকে, যিনি আপনার সতীর্থ, একসময় একসঙ্গে আরএসএস করতেন, পাশাপাশি হাটে আপনারা শুতেন, সেই দিলীপ বাবুকে যখন দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক পাশে জগন্নাথ দেবেরই মন্দির, যাকে ধাম বলা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে সেইখানে বসে দুজনে পাশাপাশি কথা বলছে, কেমন লাগে? এইটা দিলীপদা, আমি বলবো, অবশ্যই কর্মীদের মনে ব্যথা দিয়েছে। দিলীপদা মানে একটা প্রতিবাদের মুখ ছিল। দুদিন আগে দীঘার মন্দির উদ্বোধনের জন্য শিলান্যাসের বিরুদ্ধে তিনি বক্তব্য দিচ্ছেন, আর সেই দিলীপদা 180 ডিগ্রি ঘুরে মমতার মন্দির উদ্বোধনের প্রশংসা করছে। নিজের স্ববিরোধিতা হয়ে গেল, এবং এমন মুহূর্তে তিনি গেলেন যে মুহূর্তে হিন্দুরা জ্বলছে। মুর্শিদাবাদে যেভাবে ঘর বাড়ি অত্যাচার, মা বোনের ওপর অত্যাচার, লুট তরাজ, অগ্নিসংযোগ করেছে, সেদিনকে পুলিশের ড্রোন কোথায় ছিল? কারা কারা জড়িত? কেন ছবি তোলেনি? কেন পুলিশ একটা লাঠি চালায়নি? এটা প্রি প্ল্যান, অর্থাৎ মেজরিটি এলাকার সিটগুলো দখলের জন্য মমতা ব্যানার্জির জঘন্যতম পদক্ষেপ। তার জন্য সারা বাংলা জ্বলছে। হিন্দুদের শেষ ভরসা। কলকাতাও প্রায় দখল হয়ে গেছে। ওপার থেকে এনে রোহিঙ্গাদের পর্যন্ত বসিয়ে ভোটার আইডি আধার করে দেওয়া হচ্ছে। বাংলাদেশি ঘুষপেটিয়া, অর্থাৎ ওপার বাংলার যারা মুসলিম সমাজ, তাদের পর্যন্ত এখানে ভোটার করে দেওয়া হয়। তাই এই অবস্থায় আজকে এখানে আক্রমণ ঘটছে, আর সেই মুহূর্তে তিনি মমতার একই ফ্রেমে বসে গল্প করছেন খোশ মেজাজে। এটা আর যাই মানুক, বাংলার মানুষ যারা দিলীপদাকে ভালোবাসত, এটা মানতে পারে না। এটা আমার মনে হয়েছে। কোথাও আপনি আহত হয়েছেন এই ছবি দেখে? অবশ্যই আমিও আহত হয়েছি। সাধারণ কর্মীদের কথা আমি শুনেছি। দিলীপদা মহা ভুল করলেন। কেন করলেন জানি না, তার কি উদ্দেশ্য আছে এই সময় করতে গেলেন। অন্য সময় করলে তাও একটা কথা ছিল। হ্যাঁ, উনি যদি মন্দির দেখতে গিয়ে সৌন্দর্য দেখে চলে আসতেন, একই ফ্রেমে গল্প করতেন না, ভিডিও শ্যুট করে বাইরে ছাড়া যদি না হতো, তাহলে এইটা হতো না। তিনি যা করেছেন ভুল করেছেন। অনেকে বলছেন রাজনৈতিক সৌজন্য একেই বলে। না, এই সৌজন্যতার তারও একটা সময় থাকে। মানুষের বুকে আঘাত দিয়ে, কাঁদিয়ে এটা হতে পারে না। সবচাইতে বড় রাজনীতিতে সাইকোলজি বোঝা উচিত। আমি কোন কাজটা কোন সময় করব, কতটা করব, তাকে মেপে চলতে হয়। তাই সেটা তিনি ভুল করেছেন। জগন্নাথ, আমার দুটো প্রশ্ন আছে, কিন্তু তার আগে একটা ছোট্ট অন্য প্রশ্ন করে নেব। চারিদিকে তো জগন্নাথ, জয় জগন্নাথ, সেখানে জগন্নাথ সরকার কি আমন্ত্রণ পত্র পেয়েছিলেন? না, এখানে আমার তো কোনো আমন্ত্রণ আসেনি, আসলেও আমি যেতাম না, এটাও জেনে রাখুন। দ্বিতীয়, অনেকে বলছেন এই জগন্নাথের মন্দির, যেটাকে সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে দেখানো হচ্ছে, এটা করে একটা বিরাট হিন্দু ভোট এবার তৃণমূলের দিকে ঝুঁকে যাবে। কখনই সম্ভব না। জগন্নাথ এমন একটা নাম, এমন একটা দেবতা। আপনাকে তাহলে ইতিহাস থেকে আমাকে কিছু উদাহরণ তুলে ধরতে হবে। সারা ভারতবর্ষের দেবদেবী ইসলামিক আক্রমণে ক্ষত বিক্ষত হয়েছে, কিন্তু জগন্নাথের কাছে গিয়ে বারবার অন্য ধর্মের লোক পরাজিত হয়েছে। কালা পাহাড় যাকে বলা হয়, তিনি এক রাজকন্যার, এক প্রভাবী মুসলিম শাসকের সুজন নজরে পড়ে যায়, তাকে বিবাহ জোর করে দেওয়া হয়েছিল। হিন্দু সমাজ তাকে পরিত্যাগ করেছিল বলে ইসলাম হয়ে তিনি হিন্দু দেবদেবীকে আক্রমণ করেছিল। ওই পুরীতেও বহু কালী মন্দিরে আঘাত আছে, তার তরবারি খণ্ড বিক্ষত করেছিল, এবং বহু মন্দির তিনি ভেঙেছেন। কিন্তু জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে গিয়ে ওই সিংহ দরজায় সিংহই তাকে বাধাপ্রাপ্ত করে আহত করে ফেলেছিল। তার ফলে তিনি ব্যর্থ হয়েছিলেন। অর্থাৎ জগন্নাথ বিধর্মী কাজ করলে পরে, হিন্দু বিরোধী কাজ করলে তাকে তিনি পছন্দ করেন না, তিনি জাগ্রত। তাই ওখানে গোত্র দেখে যাওয়া হয়, আর হিন্দু ছাড়া কেউ প্রবেশ করতে পারেন না। দরণ্ড প্রতাপ, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, যেহেতু তিনি মুসলিমের সঙ্গে বিবাহ করেছিলেন,
তাকে ঢুকতে দেওয়া হয়নি। মমতা ব্যানার্জিও নামাজ টামাজ পড়ার কারণে তাকে আটকে দেওয়া হয়েছিল। আর সেই প্রতিহিংসার জন্যই তিনি জগন্নাথকে নিজের হিংসা চরিতার্থ করার জন্য মন্দির স্থাপন করেছেন। অর্থাৎ তাকে বাধা দেওয়া হয়েছিল, যেহেতু নামাজ পড়েন, রোজা রাখেন, এই কারণে জগন্নাথ মন্দিরে ঢুকতে দেওয়ার বাধার অপমানে তিনি নিজে একটা নতুন করে মন্দির স্থাপনা করেছেন। এতে কেউ ভুলবে না। হ্যাঁ, সৌন্দর্য দেখতে যাবে, শ্রদ্ধার স্থান হতে পারে না। দেবতার প্রাণ প্রতিষ্ঠার জন্য যে গল্প তৈরি করেছিল সেটাও ভুয়া প্রমাণিত হয়েছে। সেই ভাসিয়ে দেওয়া, রং করা গল্প আপনাদের মিডিয়ার মাধ্যমেই সকলের সামনে এসে গেছে। তাই এই ব্যাপারটা আমার মনে হয় জগন্নাথকে নিয়ে যিনি ছেলে খেলা করেছেন, হিন্দুরা তাকে তো ভোট দেবেই না। এবার জগন্নাথ সেই যেমন কালাপাহাড়কে পরাজিত করেছে, ইসলামিক শক্তিকে বারবার পরাজিত করেছে, ইসলামিক শক্তি কখনো জগন্নাথ মন্দিরে গিয়ে সফল হয়নি। তাই মমতা ব্যানার্জি ইসলামিক শক্তি দিয়ে বৃহত্তর বাংলাদেশ বানানোর জন্য এখানে যে দাঙ্গা বাঁধিয়ে দিয়েছেন, তার জন্য মমতা ব্যানার্জিকে 26-এ পরাজিত হতেই হবে। এটা তার পরাজয়ের অশনি সংকেত আমি মনে করি। কি বলছেন আপনি? একদম এই জনতা জাগ্রত। এই বঙ্গ বিজেপি জিতবে? দেখুন, সংগঠন মানুষকে জেতাতে সহযোগিতা করে, একমাত্র মাধ্যম নয়। তাহলে আমি ধরবো বাম জামানায় 2011 সমস্ত সিপিএমের ঝান্ডা নিয়ে উঠছে, গ্রাম দখল, সিপিএম ছাড়া কিছু নেই যে এলাকাগুলো, সেখানে দেখা গেল মমতা ব্যানার্জি বিরোধী নেত্রী, তিনি বিশ্বাসের প্রতীক হয়ে দাঁড়িয়েছেন সাধারণ মানুষের। তাই মানুষ মুক্তির জন্য 11 সালে কেউ ভাবতে পারেনি এত সিট নিয়ে মমতা ব্যানার্জি সিপিএমকে হটিয়ে ক্ষমতায় আসবে। তখন বামপন্থীরা কলার উঁচু করে বলতো, আমরা যে জায়গায় উঠেছি আরও পড়তে পড়তেও 50 বছর আমরা থাকব। আমাদের ঘরে ঘরে সংগঠন, সমস্ত ইউনিয়ন, আমাদের বাড়িতে রান্নাঘর পর্যন্ত আমাদের সংগঠন, অতিথি আসলে পার্টি অফিসে জানিয়ে আসতে হয়, এরকম অত্যাচার সংগঠনের মাধ্যমে ছিল। সেই সংগঠন পর্যুদস্ত হয়েছে জনতার ভোটে। তাই মমতা ব্যানার্জি ওই পুলিশ দিয়ে বিভিন্নভাবে প্রশাসনকে কাজে লাগিয়ে, WBCS-কে কাজে লাগিয়ে, IPS-কে কাজে লাগিয়ে যে অত্যাচার তিনি বাংলায় চালাচ্ছেন, যে শোষণ তিনি করছেন, যে চুরি তিনি করছেন, তার পরাজয় সামনে এসে গেছে। 26-এই পরাজিত হবেন, এটা আমার বিশ্বাস। আর সেই জাগ্রত জনতাই মমতাকে হারাবে। এর জন্য সংগঠন না থাকলেও হবে, তবে সংগঠন সহায়কের ভূমিকা পালন করে, গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই পালন করে। কিন্তু তা না হলে আমি মেনেই নিলাম, সংগঠন, জনতা সবই মেনে নিলাম। কিন্তু দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বকে কে বোঝাবে যে তৃণমূলকে হারাতে হবে? তারা তো বঙ্গ বিজেপির থেকেও তৃণমূলের ওপর তাদের বেশি স্নেহ বর্ষিত হয়। না, এটা এরকম আপনাদের মত এরকম নেই। রাজনীতি তো দেখুন শুধু রাজ্য নিয়ে ভাবনা নয়, রাজনীতিটা কেন্দ্রের ক্ষমতা একটা বড় ব্যাপার। একদম, মানে তাদেরকে মসনদ রাখতে গিয়ে টোটাল ভাবতে হয়। সারা এই পশ্চিমবাংলা ছেড়ে দেন বারবার। আমি এখানকার অবস্থার পরিপ্রেক্ষিতে আমি ভাবছি যে কেন্দ্রীয় নেতৃত্ব বোধহয় এই ডিসিশনটা নিয়ে ভুল করলো। যখন আমরা নারদা সারদার চুরি ধরার পরও বড় পদক্ষেপ নিল না, সরকার ফেলে দিল না, তখন মনে হয়েছিল এটা বোধহয় ভুল করলো। কিন্তু পরবর্তীকালে দেখলাম না, সঠিকই করেছে। অর্থাৎ সেই মুহূর্তে করলে সেই শূন্যস্থান পূরণ করার মতো দম সংগঠনের ছিল না, সেই কারণেই হয়তো করেনি। রাজনীতি তো দীর্ঘমেয়াদী। এখনকার যে রাজনৈতিক সর্বভারতীয় অবস্থান আছে, তারা একজন আমাদের চাইতে অনেক বড় চিন্তাবিদ, রাজনৈতিক বড় নেতা, তারা নিশ্চয় ভাবছে কিভাবে ক্ষমতায় আসবে। তবে বাংলা এমনই জায়গা যেখান থেকে বিজেপি তৈরি করেছেন শ্যামাপ্রসাদ মুখার্জি, যে বিজেপির প্রথম জাতীয় সঙ্গীত বা বন্দে মাতরম সেটা বাংলার থেকে বঙ্কিমচন্দ্রের তৈরি, শেষ জনগণ সেটা রবীন্দ্রনাথের তৈরি। আমাদের দুর্ভাগ্য সেই বিজেপিটা সারা ভারতবর্ষে রাজত্ব করলে বাংলায় আমরা ক্ষমতায় আসতে পারিনি। তাই এই মিথ্যা ভাঙতে হবে এবারই। তার জন্য সমস্ত সমাজের প্রতি আমাদের আহ্বান থাকবে, বাংলার ঐতিহ্য, বাংলার সম্মান, বাংলার ইতিহাস যে চিন্তা, তার সঙ্গে আচরণের মিল দেখিয়ে
এখানে এগিয়ে বাংলার বিজ্ঞাপন নয়, প্রকৃত ভারতবর্ষকে এগিয়ে নেওয়ার জন্য যে বিকশিত ভারত, তার অঙ্গ হিসাবে ভারতীয় জনতা পার্টির শাসন কায়েম হওয়া জরুরি দরকার। তবেই বৃহত্তর বাংলাদেশের হাত থেকে বাংলা বাঁচবে। শুনতে তো খুব ভালো লাগে, খুব পাখি পড়ার মতো আপনিও বললেন, আমিও শুনছি। কিন্তু তাহলে কি অমিত শাহদের বলবেন যে এইবার অন্তত তৃণমূলের অবসান হোক? বলার কিছু নেই, তারা ভাবছেন এবং এবার এটাও বুঝে গেছে, তারাও বুঝে গেছে এবার যদি আমরা ক্ষমতায় না আসতে পারি বাংলাকে বাঁচানো যাবে না। তেমনি বাংলার সমস্ত হিন্দু সমাজ এবং রাষ্ট্রবাদী মুসলিমরাও চায় না ওই উগ্রপন্থীদের মোল্লাতন্ত্র এখানে কায়েম হোক। শুধু হিন্দুরা নয়, রাষ্ট্রবাদী মুসলিমরাও দাঁড়িয়ে আছে। তারা দেখেছে পাকিস্তানে কিছু রাষ্ট্রবাদী মুসলিমদের অবস্থা কি হয়, আফগানিস্তানে জঙ্গিদের তাণ্ডবে কি করে প্রাণ নিয়ে মুসলিমরাই পালিয়ে বাঁচছে। তা সেই রকম শাসন বাংলায় তৈরি হোক, এটা তারাও চাইবে না, তারাও আমাদের সঙ্গে থাকবে। তাই যাদের মধ্যে জাতীয়তাবোধ আছে, ভারতীয় কালচারের প্রতি শ্রদ্ধাবোধ আছে, ভারতবর্ষের একটা চিন্তাধারা আছে, তারা আমাদের সঙ্গে থাকবে। এবং সমস্ত যারা বামপন্থী, যারা এতদিন সেকুলারিজমের কথা বলতো, তারাও ভাবতে শুরু করেছে। তাই এবার ব্রিগেডেও লোক কম হয়েছে। অর্থাৎ যারা গেছে, বাধ্য হয়ে গেছে, তারাও এবার ভোট বিজেপিকেই দেবে, রাষ্ট্রবাদী মুসলিমরাও দেবে। হিন্দু সমাজের যারা তৃণমূলের ঝান্ডা বয়ে বেড়াচ্ছে, তারা এবার বিজেপিকেই ভোট দেবে। তাই 26-এ পরিবর্তন হবেই হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. নমস্কার স্যার, আপনার কাছে আমার একটাই প্রশ্ন, যারা নতুন প্রজন্মের যারা ইন্টারেস্ট আছে রাজনীতিতে, তাদের মধ্যে কি কি মোরাল ভ্যালুস বা তাদের মাইন্ডসেট ঠিক কী ধরনের হওয়া উচিত? দেখুন, ব্যাপারটা হচ্ছে সমাজের ওপর রাজনীতি হয়। সমাজকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, সেই সমাজ পরিচালিত হয় একটা দর্শনের ভিত্তিতে, একটা চিন্তাধারার ভিত্তিতে, একটা সংস্কৃতির ভিত্তিতে। আর নেতা তৈরি হয় সেই চিন্তাধারাকে ভিত্তি করে, নীতির ভিত্তিতে। নেতা শব্দটা নীতি থেকেই এসছে। নীতিহীন ব্যক্তিত্ব কোনোদিনই সঠিক নেতা হতে পারে না। আর নেতা একদিনের ব্যাপার নয়, একটা লটারি জেতা যায়, খেলায় দৌড়ে জেতা যায়। আর রাজনীতি সারা জীবনের জন্য, প্রথম থেকে। আর অবিশ্বাস তৈরি হতে বেশিক্ষণ লাগে না। তাই প্রথম দরকার তার নিজস্ব নীতি, চরিত্র এবং তার একটা কালচার, সুস্থ চিন্তাবোধ নিয়ে মানুষের পাশে দাঁড়ানো। তবেই তারা নেতৃত্ব হতে পারবে, দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তাই এই দৃষ্টিভঙ্গিতেই এগিয়ে আসলে তারা অবশ্যই সফল হবে। জগন্নাথবাবু, আপনি যে কথাগুলো বললেন আমার শুনে খুব ভালো লাগলো। সত্যি তো এটাই হওয়া উচিত। এবং দর্শকও শুনলেন কি সুন্দরভাবে আপনি নীতি এবং নেতার মধ্যে একটা সেতুবন্ধন রচনা করলেন। কিন্তু আমরা যদি বঙ্গ রাজনীতিতে দেখি, বা এখন যদি রাজনীতিতে দেখি, যার কাছে কাটমানি বেশি আছে, যে উঁচুতলার শীর্ষ নেতৃত্বকে খুশি রাখতে পারবে, সেটা কাইন্ড অর ক্যাশ বা অন্য কিছুতেও হতে পারে। এটা আপনিও ভালো জানেন, তার কারণ আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় তথাগতবাবু তো বলেই দিয়েছিলেন আগের বার যা কী হয়েছিল। তা ওই এই ধরনের ক্ষেত্রে আপনার মনে হয় না যার কাছে কাটমানি থাকবে, কাইন্ড অর ক্যাশ বা অন্য কিছুতে, আমি সেটা বলছি না, আপনিও বুঝতে পারছেন, আমিও বুঝতে পারছি, তথাগতবাবু খুব পরিষ্কার বলেছিলেন কামিনী কাঞ্চনের কথা, এগুলো যারা শীর্ষ নেতৃত্বকে দিতে পারবে এবং যার হাতে বাহুবল থাকবে এবং যে অনেক মানুষকে বাইকের খরচ, মোবাইলের খরচ এবং বিভিন্ন সময় হাত খরচা দিতে পারবে, সেই রাজনীতি করতে পারবে, এটাই কি এখন নয়? দেখুন, আমরা কুরুক্ষেত্রের ধর্মের কথা বলি না, রাজনীতিও ধর্মের ভিত্তিতেই চলে। রাজনীতিতে যখন অধর্মের পাল্লা ভারী হয়, তখন তার পতন হয়, অন্য একজন উঠে আসে। তাই অবনতির দিকে যেতে যেতে আবার দেখা যাবে একটা নীতি নৈতিকতার ব্যাপারটা আসে। হ্যাঁ, রাজনীতিতে মাসল পাওয়ার থাকবে, মানি পাওয়ার থাকবে, এগুলো থাকবে, লোভ লালসা চটকদারি থাকবে, কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হয় না। আপনি বলছেন মানুষের ভালোবাসা, মানুষের পাশে দাঁড়িয়ে রাজনীতিটা একটা আলাদা অনন্য নজির তৈরি করে। এরকম রাজনীতি এখনও আছে এবং আপনি যে দিকটা বললেন সেটাও আছে।
সেটা এখন প্রবল হয়েছে। আগামী দিন দেখা যাবে হয়তো এই ব্যবস্থার পরিবর্তন হবে। সমাজ ব্যবস্থায় সাইকেলিক অর্ডারে চলে, তাই রাজনীতিও মানে তার বাইরে। আপনি সেই পুরনো গীতার কথা, মানে ভালো আর মন্দ চক্রাবতে, সুখ দুঃখ চক্রাবতে, কালো সাদা চক্রাবতে ঘুরছে আর কি। কিন্তু কোথাও কি আপনার মনে হয় তাহলে যে, আমি তো কোনো নেতা এখনো দেখতে পাচ্ছি না, বিরোধী কোনো নেতা, এবং আমি বিভিন্ন সময় আমি বিভিন্ন পার্টির কাগজও দেখি, বিশেষ করে গণশক্তিতে দেখি যে বিরোধী নেতা চাই বলে বিজ্ঞাপন দিয়েছে নাকি ওরাও দেয়নি, আপনাদেরও কোনো দেখতে পাচ্ছি না কাউকে। কিন্তু কোথাও কি আপনার মনে হয় তাহলে পাপের ঘোড়া এখনো সম্পূর্ণ হয়নি? এখন যেটা বাংলার ক্ষেত্রে আমার মনে হয়েছে, পাপের ঘোড়া 16 গলা পূর্ণ হয়ে গেছে। এবার পরিবর্তনের সময় এসে গেছে। বলে ধর্মের কল বাতাসে নড়ে, তাই সেই ধর্মের কল আমি দেখছি বাতাসে নড়ছে, নড়বড়ে হয়ে গেছে মমতা ব্যানার্জি। তাই এক পক্ষ তোষণের রাজনীতি বাদ দিয়ে তিনি নড়ছে, অর্থাৎ এদিক থেকে এদিকে আসছে, অর্থাৎ জগন্নাথ মন্দির তিনি উদ্বোধন করছেন। অর্থাৎ নড়বড়ে হয়েছে মানেই এবার পতন শুরু হবে। কেউ তাকে বিশ্বাস করবে না, ইসলামিক শক্তিও বিশ্বাস করবে না। আবার তিনি যদি দিলীপ ঘোষকে নেন, দিলীপ ঘোষের মুখটা কিসের মুখ, অর্থাৎ সেখানেও তার পতন ঘটবে। আপনার ধারণা দিলীপ বাবুকে উনি ডাকবেন? আপাতত আচরণ থেকে যদি হয় এরকম, আর দিলীপদা, তবু আমার বিশ্বাস দিলীপদা এই ভুলটা করবেন না, মমতা ব্যানার্জিও এই ভুলটা করবেন না। তার তো কমসে কম একটা পক্ষের বিশ্বাস ছিল, উভয় পক্ষের বিশ্বাস ধরতে গিয়ে সেই আমাদের গল্প কাহিনী যে একজন আল্লাহ বিশ্বাসী, একজন ঈশ্বরে ভগবানে বিশ্বাসী, দুজনা ওপর থেকে লাভ দিয়েছে। একজন আগে যে ঈশ্বরে বিশ্বাসী, ভগবানে বিশ্বাসী, সে লাভ দিল, সে ঈশ্বরকে সাধনা করে হনুমানকে জপ করে লাভ দিল, সে অটুট থাকলো। ও তো আল্লাহ যে দেখেনি, সে মনে করলো তাই তো, আরে তো এত উঁচু থেকে লাভ দিয়ে বেঁচে গেল, তাহলে বোধহয় আমারটাও বাদ দেওয়া যাবে না, ওরটাও বলি, দুটোই বলি, তাহলে দুজনেই আমাকে রক্ষা করবে। তখন সে বলল ওই ভগবান আল্লাহ, পড়লো, দুপা দুদিকে ফাঁক হয়ে ভেঙে পড়ে মৃত্যুবরণ করলো। তা মমতা ব্যানার্জি আজকে শুধু তোষণ মোল্লা মৌলবীদের মসজিদের তোষণ, মাদ্রাসার তোষণ, সেখান থেকে এই অবস্থা দেখে তারও মাথা ঘুরে গেছে। তাই তিনি এখন ভগবান জগন্নাথের মন্দির নির্মাণ করছেন। অর্থাৎ যেদিকে বিশ্বাস ছিল ওই 30 হোক 33 হোক, সেটাও তার কাছ থেকে হারাবে, আর এদিকে হিন্দুরাও তাকে আর বিশ্বাস করবে না। কিন্তু অনেকে বলেন মমতা ম্যাজিকটাই এরকম। বাবুল সুপ্রিয়কেই দেখুন, এত তিনি বলেছেন একসময় সংখ্যালঘুদের বিরুদ্ধে, এত বিষোদ্গার করেছেন, তারপর তো সেই পাঁচার কাছ থেকেই তো তাকে জেতাতে হলো। আচ্ছা দেখুন, বাবুল সুপ্রিয় রাজনীতিতে আর অন্যের মুখ আলাদা কথা। বাবুল সুপ্রিয়র চরিত্র কখনোই পলিটিক্যাল চরিত্র নয়, তিনি গায়ক হিসাবে পরিচিত। তার সেই গায়কের গুণটা নিয়েই তিনি মানুষের কাছে জনপ্রিয়তা পেয়েছেন, তাই ওইটা তার বিচার্যর বিষয় হয়নি। কিন্তু অন্যের কথা যেখানে বলছেন সেটা তার পলিটিক্যাল ক্যারেক্টার, সেটাকে কেউ ভরসা করবে না। কিন্তু অনেকেই বলছেন নাম শুধু একজনের খারাপ হচ্ছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের হাতে বঙ্গ বিজেপির অনেক নেতাই তামাক খান। দেখুন, রাজনীতির ভেতরে কি আছে আপনি বলবেন যে খান, আমি বলবো খায় না, আপনিও প্রমাণ করতে পারবেন না, প্রমাণ করে দিলে আমরা তাড়িয়ে দেবো তাকে। অর্থাৎ এগুলো তো অন্ধকারে সাপ ঘরের মধ্যে আছে, কোন জায়গায় আছে বলা যাবে না, থাকতেও পারে নাও থাকতে পারে। এই জন্য এইগুলো নিয়ে ফেলাসি নিয়ে কথা বলার, জবাব দেওয়া আমার ঠিক হবে না। মানে আপনি একেবারে ফুৎকারে উড়িয়ে দিলেন ব্যাপারটা। না, আমি থাকতে পারে বলেছি, কারণ এরকম চরিত্র থাকে দুই একটা, তাতে কিছু এসে যায় না। আর বিজেপি একটা দর্শনে বিশ্বাসী, সেখানে ব্যক্তি গেলে কিচ্ছু এসে যায় না। যে কোনো বড় ব্যক্তিত্ব যদি চলে যায় তিনিই যাবেন, তার সঙ্গে 2-4 জন চামচা যেতে পারে, জনতা যাবে না। তাই ভারতীয় জনতা পার্টি এমন একটা, আমরা বলি আমরা ব্যক্তির গুরুত্বই দেই না, কারণ ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়, তাই আমরা দেশের চিন্তায় দল করি। নমস্কার স্যার। আপনি একজন পেশায় শিক্ষক ছিলেন, তো কিছুদিন আগে আমরা দেখতে পেলাম যে 26,000 শিক্ষকের চাকরি চলে গেছে। তো বাংলায় শিক্ষার উপর কি প্রভাব পড়ছে? শিক্ষার
অশেষ ক্ষতি হয়েছে। এখানে শিক্ষা যা লক্ষ্য উদ্দেশ্য সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। শিক্ষা ব্যবস্থাটাকে কলুষিত করা হয়েছে। একাধারে যেমন একটা দেশের শিক্ষানীতি একই টাইপে চলা উচিত, কোনো ধর্মের ভিত্তিতে চলা উচিত নয়, বর্ণের ভিত্তিতেও চলা উচিত নয়। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থাটা, বিশেষ করে পশ্চিমবাংলায় মাদ্রাসা একটা শিক্ষা ব্যবস্থা, সেখান থেকে কোনো ভালো প্রোডাকশান আসতে পারে না। ঠিক তেমনি এখানে যে শিক্ষা ব্যবস্থা আছে সেটারও ধ্বংস করে দেওয়া হয়েছে। অর্থের বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে, যার কোনো ডিগ্রি নেই, 8 পাস, সে মাধ্যমিক পাস পড়াচ্ছে, এরকম ঘটনা। ফেল করেছে, তাকে পাস করিয়ে দেওয়া হয়েছে। অথচ যারা যোগ্যতা নিয়ে পাস করেছে তাদের টাকা নেই বা দলের ছাপ নেই, তাই তাদেরকে বঞ্চিত করা হয়েছে। এতদিন ধরে আন্দোলন চলছে, তাদের পাশে কেউ দাঁড়ায়নি, পুলিশ দিয়ে অত্যাচার করা হয়েছে। কোর্টের গেছে বিষয়টা, সেখানে হয়তো 6 থেকে 10,000-এর মধ্যে যারা অপরাধ করেছে তাদের যেত। সরকারের মদতে তাদেরকে শনাক্তিকরণের কাজ করেনি, ওএমআর সিটটা পর্যন্ত বিক্রি করে দেওয়া হয়েছে, প্ল্যান মাফিক সব করা হয়েছে। অর্থাৎ অপরাধীদের বাঁচানো, দলটাকে বাঁচানো, যারা চুরি করেছে, টাকা খেয়েছে, অযোগ্যদের চাকরিটা যাতে থাকে, সেই কারণে মনে করেছেন, ফাটকা খেলেছেন যে সকলকে না ধরে 26,000-এর চাকরি যাবে না, অর্থাৎ যারা অযোগ্য তারাও আমি এদের সঙ্গে চালিয়ে দেব। কিন্তু কোর্ট এতটাই কঠোর ডিসিশন নিয়েছে, সেই অযোগ্যদের সঙ্গে যোগ্যদের পর্যন্ত যে বিসর্জন দিতে হয়েছে। সেই বলে না, ঘাস মারতে গিয়ে ফসলের সঙ্গে 2-4টে ফসলও মারা যায়। তা এই অবস্থা তৈরির মূলে মমতা ব্যানার্জি। এটা কখনোই কাম্য নয়। আর মমতা ব্যানার্জির নেতৃত্বে এই সরকার থাকলে আগামী দিন শিক্ষা তো জাতির মেরুদণ্ড তৈরি করে। শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, অর্থাৎ পরিবর্তন। বাংলার পরিবর্তন যে অবস্থায় দাঁড়িয়ে আছে, আজকে আর্থিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে উন্নয়ন সম্ভবই হবে না। সেই জন্য এই সরকারের পতন ঘটানো সকলেরই দায়িত্ব, ছাত্রদেরও দায়িত্ব, শিক্ষকদেরও দায়িত্ব। এই অব্যবস্থা তাড়ানোর জন্য তৃণমূলকে তাড়াতেই হবে। আমার আসলে একাধিক প্রশ্ন ছিল, যদিও আমি প্রথমে একটাই প্রশ্ন করি। আপনি বারবার বললেন যে যদি দিলীপ ঘোষ চলে যায় তৃণমূলে, সেটা জনতা ভালোভাবে নেবে না। অন্যদিকে আমরা সৌমিত্র খাঁকেও বলতে শুনলাম যে বঙ্গ রাজনীতিতে দিলীপ ঘোষ এখন একটা ক্লোজ চ্যাপ্টার। এটা আপনার কতটা সঠিক মনে হচ্ছে? রাজনীতিতে কোনো ভবিষ্যৎ দোষটাই সঠিক কথা বলতে পারে না। একজন ব্যক্তি কি আচরণ করবে, দল কি সিদ্ধান্ত নেবে, একক সিদ্ধান্তের ওপর কোনো ডিসিশন হয় না। সৌমিত্রবাবু তার রাজনৈতিক মূল্যায়ন করে তিনি বলেছেন, আর আরেকজন আর এক রকম মূল্যায়ন করে বলবে। তাই ক্লোজ চ্যাপ্টার তিনি হবেন কি হবেন না, নতুন দল তৈরি করবেন, দল করে লড়াই দিয়ে বাংলায় কি পরিবর্তন করতে পারবেন, এরকম ভাবনা যে যার মতো বলবে। আমি কয়েকটি বড় বড় বিশ্লেষক পলিটিক্যাল সায়েন্সে যারা ছিলেন বলেছিল, ভারতবর্ষ বহু ভাষাভাষী, খাদ্যখানা, জলবায়ু আলাদা, সেই দেশে এককভাবে আর কোনোদিন কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসবে না। আর ভারতীয় জনতা পার্টি তো হিন্দি বলয়ের পার্টি, আসবেই না। কিন্তু সব প্রমাণ, ভবিষ্যৎবাণী ব্যর্থ করে দিয়ে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসছে। কংগ্রেস ছেড়ে বেরিয়ে আঞ্চলিক দল করে মমতা ব্যানার্জি তিনি ক্ষমতায় এসেছেন। সব কিছু নির্ভর করে রাজনৈতিক প্রেক্ষাপট, সামাজিক আর্থিক প্রেক্ষাপটের ওপর দাঁড়িয়ে নির্ভর করে। তাই অতীতে কি হয়েছে এখন আর ঘটবে না এটা বলা ঠিক নয়। এমন হতে পারে যে পশ্চিমবাংলায় নতুন একটা দল তৈরি করে ক্ষমতায় আসতে পারে। শ্যামাপ্রসাদ মুখার্জি কংগ্রেসের মন্ত্রী ছিলেন, ভারী শিল্প দপ্তরের মন্ত্রী। তিনি দেখছেন যে কমিউনিস্ট কংগ্রেস মিলে একই লাইনে চলছে, তোষণের রাজনীতি, ভোট ব্যাংকের রাজনীতি, হিন্দুদের উপর অত্যাচার। তিনি মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে নতুন দল তৈরি করেছে। কে ভাবতে পেরেছিল সেই দলটা ভারতবর্ষে এইভাবে ক্ষমতা দখল করবে? সরকারি দল কংগ্রেস, বিরোধী দল কমিউনিস্ট। প্রতিষ্ঠা করেছে, তার জীবনে সিট জিতিয়েছে। তিনি মরে যাওয়ার পরও সেই আদর্শকে আঁকড়ে ধরে ভারতীয় জনতা পার্টি এগিয়ে চলেছে। তাই
বাংলার প্রতি যদি অবিচার হয়, সেখানে দেখা যায় বা আগামী দিন হতে পারে কেন্দ্রের বিরুদ্ধে নতুন একটা দল তৈরি করে বাংলার মানুষ তাকে মসনদে বসাতে পারে। জনতা রাজনীতিতে শেষ কথা, মানে আপনি বলছেন যে কোনো কিছুই ঘটতে পারে ভবিষ্যতে। রাজনীতিতে কোথাও কি একটা নতুন রাজনৈতিক দলের একটা কোনো পরিষদ তৈরি হচ্ছে? দেখুন, রাজনীতিতে বাংলা একটা শূন্যতা তৈরি হচ্ছে, এটা আমি বলতে পারি। মানুষের ভরসা কার ওপর করবে? বামপন্থীদের দেখেছে, কংগ্রেসকে দেখেছে এবং তৃণমূলকেও দেখেছে, দেখে একদম জর্জরিত। বিজেপিকেও আজকে ভারতীয় জনতা পার্টিরও সংগঠন সেই মজবুত জায়গায় আমরা নিয়ে যেতে পারিনি। কেন পারিনি, কার দোষে পারিনি এই ব্যাপারটা বলবো না, প্র্যাকটিক্যাল বলছে আমরা সাংগঠনিকভাবে অনেকটাই দুর্বল আছি। তাই এটা একবার মানুষ দেখবে। তবুও মানুষের ভরসা ভারতীয় জনতা পার্টি আছে, তারা ভোট দিলে বিজেপি জিতে যাবে। আর বিজেপি জিতলেই মোদিজির উন্নয়নের যে জোয়ার পশ্চিমবাংলায় আসবে এবং ভারতীয় কালচারের প্রভাব এখানে বেশি বাড়বে, আর তাতে বাংলার বাঙালি এগিয়ে যাবে, এটা আমার ভরসা। এক অভিনব লুকে আপনাকে দেখা যাচ্ছে, এটাই কি আপনার স্টাইল স্টেটমেন্ট? অভিনব তো কিছু নেই, রাজনৈতিক নেতাদের যেমন হয় তাই। আমি একজন যেমন সামাজিক ব্যক্তিত্ব, আমি একজন খেলোয়াড়, আমি একজন শিক্ষক, আর মঞ্চও আলাদা আলাদা থাকে। যখন যেখানে যেতে হয় আমাকে তাকে সেইভাবেই করতে হয়। আমি যখন খেলার জাজ হিসাবে যাব তখন আমাকে সেইভাবেই চলতে হবে। রাজনৈতিক এখন আর যাওয়ার সময় হয় না। মাঝে একদিন গেছি এবং সেখানে মাঠে গিয়ে পুরনো স্মৃতিচারণ করি, এই মাঠ, এটাই ভালো লাগে। আবার সামাজিক দায়িত্ব তো পালন করতেই হয়। আর আমার ক্ষেত্রে আমি সত্যিকারে ধর্মীয় ক্ষেত্রে আমার আরও স্বাচ্ছন্দ্য বোধ বেশি। মানে রাজনীতির তো উৎস কিন্তু ধর্মীয় ক্ষেত্রে থেকেই। ধর্মক্ষেত্র, কুরুক্ষেত্র, সেটা ভারতীয় সাংস্কৃতিক আধার, রাজনৈতিক দিশা দর্শন সব গীতার মধ্যেই আছে। সম্প্রতি যেটা দেখতে পাচ্ছি, দিলীপ ঘোষ যে জগন্নাথ মন্দিরে গেলেন সেটা নিয়ে খুব একটা বিতর্ক হলো। বঙ্গ বিজেপির একাংশ বলছে দিলীপ ঘোষ বিজেপির সঙ্গে দ্বিচারিতা করেছে। তো আমরা দেখেছিলাম যখন মন্দিরে শিলান্যাস হচ্ছে সেই সময় শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই ছিলেন, সেই ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তাহলে আপনার মতে দ্বিচারিতা কে করেছেন, শুভেন্দু অধিকারী না দিলীপ ঘোষ? এটা কঠিন প্রশ্ন। এই কোশ্চেনটা বোধহয় তাদেরকে জিজ্ঞাসা করাই ভালো, কারণ তবে মানুষের স্ট্যান্ড তো পরিবর্তন হয়। আমি একটা ভুল দর্শনে চলছিলাম, তখন মনে করছিলাম এটাই ঠিক। পরবর্তীকালে আমি দেখলাম না, বাস্তবতা তো আলাদা কথা বলছে, সেখান থেকে আমি 100 ডিগ্রি ঘুরে আসতেই পারি। সেই কারণে অপশান তার থাকে। এইবার জনতা বিচার করবে কে ঠিক করেছে কে ভুল করেছে। একটা সময় তিনিও ভুল ছিলেন, তিনি হয়তো শুধরে নিয়েছেন। আর দিলীপদার ওই বলে না, কারো কারো সময় ক্ষেত্রে কি হয়, কি ধরে, যাই হোক হলো, সেটা আর বললাম না। তা হয়তো তার মতিভ্রম হয়েছে। এখন আমার দৃষ্টিতে আমি তাকে মতিভ্রম দেখছি। পরবর্তীকালে ইতিহাস বলল না, তিনিই ঠিক করেছেন, এটাও হতে পারে। তাই এসব রাজনৈতিক ফ্যালাসিও বলা চলে দর্শনের পরিভাষায়। তাই এটা তারাই নিজেরা বলবে বিবেকের কাছে কি করেছে। কেউ অভিনয় করে যদি করে তাহলে সে দ্বিচারিতা করছে, আর সে যদি অন্তর থেকে দেখে যে না এটাই আমি ঠিক করছি, তাহলে তার দৃষ্টিতে তিনি ঠিক করেছেন। ইতিহাস ভবিষ্যৎ বলবে, মানে সময়ই বলে দেবে। হ্যাঁ, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। আমি আপনাকে শুধু ছোট্ট একটা কথা বলি। দিলীপবাবু তিনিও বিধায়ক হয়েছিলেন, তিনিও সাংসদ হিসেবে জিতেছিলেন, আপনিও বিধায়ক হয়েছেন, আপনিও সাংসদ হিসেবে জিতেছেন। সংঘেতে পাশাপাশি খাটে আপনারা দুজনে একই সঙ্গে বিভিন্ন সময় শুয়েছেন, বয়সও কাছাকাছি, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। দিলীপবাবু হয়ে গেলেন আরএসএস থেকে বঙ্গ বিজেপির সভাপতি। গত কয়েক মাস, প্রায় 11 মাস ধরে শুনছি জগন্নাথ সরকারের নাম বারবার উঠে আসছে, আবার ঢেউয়ে নেমে যাচ্ছে, আবার উঠে আসছে। কি মনে হচ্ছে যে ভারতীয় জনতা পার্টির আপনি সভাপতি হলে অনেকের পাকা ধানে মই পড়বে বলে আপনাকে আটকানোর চেষ্টা করা হচ্ছে? রাজনীতি তো স্বাভাবিক, যে কোনো প্রকৃতিগত, শুধু রাজনীতি আমি বলবো না। দেখুন,
যে জিনিসটা ছোট থেকে উঠতে থাকে তাকে প্রতিবন্ধকতার মধ্যে দিয়েই চলতে হয়। সে একটা গাছ থেকে শুরু করে একটা প্রাণীকুল, পৃথিবীর সমস্ত কিছু নিয়ম একই নিয়মে চলে, তাই রাজনীতিটা তো আরও বেশি। তাই আমি যেহেতু রাজ্যের থেকে দায়িত্ব না নিয়ে বুথ থেকে শুরু করেছি, স্বাভাবিক ওপরে যারা আছে মানে একটা শক্ত খুঁটির ওপর দাঁড়িয়ে, আর সেই কারণে কেউ বিরোধিতা ভেতরে ভেতরে করতেই পারে। আর সর্বোপরি ভগবান শ্রীকৃষ্ণ গীতায় আবার ফিরে আসি, কর্মফলের কথা বলেছে। আমি কর্ম করে যাই, ফলে বিশ্বাসী নয়। ফল যদি ঠিকঠাক চলে ফল অবশ্যই আমি পাবো। আর ভারতীয় জনতা পার্টি কে কখন কোনখান থেকে কোথায় যায় এর ঠিক যিনি হন তিনিও বলতে পারেন না, যারা সিদ্ধান্ত নেয় তারাও এককভাবে বলতে পারেন না। তাই আমাদের সামূহিক দল, তাই কখন কি হবে এটা বলা যায় না, কার ভবিষ্যৎ কি লেখা আছে সেই ভবিষ্যৎই বলবে। এবার একটা খুব খারাপ প্রশ্ন করব, একটা ভালো প্রশ্ন করব, কোনটা আগে নেবেন? খারাপ প্রশ্ন কিন্তু আমার উপর রেগে যাবে না। না না, রাজনীতি তো খারাপ, সমাজই খারাপ ভালো নিয়ে, আর রাজনৈতিক নেতাদের সব কিছু কোশ্চেন আসবেই, আর জবাব দেওয়ার অধিকারটা আমার, আর সেটা আমি কিভাবে দেব আমি বুঝবো, রাগের কিছু নেই। জগন্নাথ সরকার তিনি পপুলার অর্থাৎ জনপ্রিয়, তিনি বিরাট অঙ্কের ভোটে জেতেন, এবারও রেকর্ড করেছেন। বঙ্গ বিজেপিতে যতজন সাংসদ শীর্ষে তার নাম রয়েছে। তিনি সংগঠনও বোঝেন, আরএসএসেরও ঘরানা রয়েছে, তিনি পরিশ্রমী, কিন্তু তার বিরুদ্ধে একটা বিরাট অভিযোগ আছে। যে দল থেকেই আসুক না কেন, তৃণমূল থেকে এলেও শুভেন্দু অধিকারীর একটা ব্যক্তিত্ব আছে। আমরা সুকান্ত মজুমদার অধ্যাপক মানুষ, একসময় সঙ্গে জড়িয়েছিলেন, তারও একটা ব্যক্তিত্ব আছে, শান্ত স্থিতধী। দিলীপ ঘোষ কখনো বুলেট চড়েন, কখনো ঠোঁট কাটা, কখনো রসিকতা করে কথা বলেন, তারও একটা ব্যক্তিত্ব আছে। বঙ্গ বিজেপির সভাপতি যিনি হবেন তার একটা ব্যক্তিত্বের দরকার। জগন্নাথ সরকারের সব ছিল, কিন্তু সেই ব্যক্তিত্ব নির্মাণ করতে পারেননি। এমন যদি অপবাদ ঘোরে তাহলে এই উত্তর কি দেবেন? দেখুন, মতামত সে দিতেই পারে, আর ব্যক্তিত্ব সে যদি বলে, দেখুন আমার জেলায় গিয়ে বা আমার রাজনৈতিক বৈঠকে কেউ আমাকে এ পর্যন্ত আঙুল তুলে রাজনৈতিক ভুল ধরতে পারেনি। তাই ব্যক্তিত্ব আছে কি নাই তারাই বলতে পারবে যে আমার সঙ্গে মিশেছে। আর জগন্নাথ সরকারকে সকলেই প্রথমে আন্ডার এস্টিমেটই করে, কারণ আমার সুদর্শন চেহারা নয়। না, কে বলেছে? যথেষ্ট আর ওরা বলছে আপনার স্টাইল কৃষিকাজ করে এখানে এসেছি, তাই আন্ডার এস্টিমেট করতেই পারে। আমার জীবনে দেখেছি বহু লোক আমাকে প্রথমে তুমি আমি করে, করতে করতে আমরা জানি আপনি থেকে তুমি আমিতে হয়। আমি বহু লোককে দেখেছি যে পরবর্তীকালে চর্চায় সে যেন কোথায় যেন শ্রদ্ধার স্থান থেকে তুমি আমি থেকে আমাকে আপনি বলে সম্বোধন করে। তা সেটা ব্যক্তিত্ব না থাকলে বোধহয় হয় না, এটুকু আমি বলতে পারি। খুব সুন্দর জবাব দিলেন। আসলে আপনি খেলোয়াড় মানুষ, আপনি টাইম, পেস, কোথায় কোন বল কিভাবে খেলতে হয় সবই জানেন। খুব সুন্দর উত্তর দিলেন। তার মানে কোথাও একটা আরোপিত বিজ্ঞাপন বোধহয় আপনার হয় না, অন্যদের যে বিজ্ঞাপনগুলো হয়। আমি বিজ্ঞাপনে বিশ্বাসও করি না, আর স্ট্যান্ডবাজি চটকদারি রাজনীতি করি না। আমি দর্শন ভিত্তিক, আমার যতটুকু আচরণ করা দরকার তার বাড়তি আমি করি না, বা প্রচারের জন্য আলাদা করে বিজ্ঞাপন খরচ দিয়ে কোনো কিছু করি না। স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই আমি ব্যাটিং করে চলেছি, তাতে আমার এগিয়ে চলার মন্ত্রই চরৈবেতি চরৈবেতি করে ধীরে ধীরে এগিয়ে চলেছি। আমার এখন ব্যক্তিত্ব আছে কি নাই, তাহলে অনেকেই বোধহয় রাজনীতিতে ভয় থেকেই বিরোধিতা করে। খুব সুন্দর বললেন। এবার আমার ভালো প্রশ্নটা, আপনি খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, হয়তো স্লিপ অফ টাং, অজান্তেই বলেছেন, কিন্তু এটা বঙ্গবাসীরা এরা সব সময় মনে করছে। দেখুন, সিপিএমকে মানুষ দেখে নিয়েছে, কংগ্রেসকে দেখেছে, তৃণমূলকে দেখছে। বঙ্গ বিজেপি যেটা অনেকে ভেবেছিল সেই জায়গায় পৌঁছাতে পারেনি, একটা নতুন দলের সম্ভাবনার কথা বলছে। আবার অনেকে বলছেন ভারতীয় জনতা পার্টিতে এই মুহূর্তে দরকার যোগ্য নেতৃত্বে। কোন জায়গাটা আপনার যদি চয়েস আসে পশ্চিমবাংলার রাজ্য রাজনীতিতে, নতুন দল গড়বেন, যেটা তথাগতবাবু বলতেন হিন্দু বাঙালির আর্তনাদ, হিন্দু বাঙালির যন্ত্রণা, হিন্দু বাঙালির কথা,
কোনো দল নেই, কোনো রাজনৈতিক দল নেই, পুরো খালি রয়েছে। ভারতীয় জনতা পার্টি যতই বলুন যে বাংলা যেমন বাংলার মেয়েকেই বেছে নিয়েছে, তেমন অনেকেরই প্রশ্ন আছে ভারতীয় জনতা পার্টি বাঙালিকে কতটা বোঝে, এই নিয়ে অনেকের প্রশ্ন আছে। আমি সেই বিতর্কে যাচ্ছি না। নতুন দল গড়বেন, না ভারতীয় জনতা পার্টির যদি নেতৃত্ব পান বঙ্গে, একটা চমক দেখিয়ে জবাব দিয়ে দেবেন? আমি ভারতীয় জনতা পার্টির দর্শনে বিশ্বাসী, আর সেই দর্শন নিয়েই এগিয়ে চলতে চাই। ভারতীয় জনতা পার্টি যদি সেই দর্শন থেকে বিচ্যুত হয়, আমি বিচ্যুত হব না। অর্থাৎ এই দর্শন নিয়ে এগিয়ে চলব। তখন যদি দল তৈরির প্রয়োজন হয় তখন ভাবব। ভারতীয় জনতা পার্টি যতক্ষণ ভারতীয় জনতা পার্টির দর্শন নিয়ে চলবে ততক্ষণ আমি আছি, আমি অনুগত সৈনিক। খুব সুন্দর উত্তর দিলেন। এ প্রশ্নের অনেক ব্যাখ্যা হতে পারে। এ প্রশ্ন থেকে একজন মানুষের জীবন দর্শন উঠে আসতে পারে। কৃষক পরিবারের ছেলে, অনেক কষ্ট করে শিক্ষকতা করা, এবং তারপর ধর্মীয় টানে আধ্যাত্মিক চেতনার সঙ্গে যাওয়া, সঙ্গ থেকে রাজনীতিতে আসা, একটা বিরাট সময়। আর সেই সময় প্রদক্ষিণ করতে করতে তিনি একের পর এক নির্বাচনে হাসতে হাসতে জিতেছেন। উত্তরবঙ্গে ভারতীয় জনতা পার্টি গেরুয়া শিবিরের শক্ত শিবির, কিন্তু দক্ষিণবঙ্গে রানাঘাটে তিনি প্রমাণ করে দিয়েছেন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ নয়, ইচ্ছে থাকলে বাড়ানো যায় মার্জিন। অনেক চেষ্টা হয়েছে দলের বাইরে দলের ভেতরে বারবার, তবুও সারাক্ষণ হেসে রয়েছেন। সব শেষে বলি, একবার কি দীঘার জগন্নাথ মন্দিরে যাবেন না? হ্যাঁ, অন্তত পুরীর ভক্ত। অবশ্যই যাব, কেন যাব না? কিন্তু গিয়ে মমতার সঙ্গে বসবো না। আর মমতা যেভাবে বাঙালি হিন্দু সমাজের ওপর বেইমানি করেছে এবং ক্ষতিগ্রস্ত করেছে সমাজ ব্যবস্থাকে, বাংলার অধঃপতন ঘটিয়ে এটা দিয়েছে। কেন বলছেন? সেটা ইতিহাস মিথ্যা বাক্য। আজকে চোরের রাজত্ব পরিণত করেছে, কাটমানির রাজত্ব করেছে, শিল্পকে ধ্বংস করেছে, আজকে আইন শৃঙ্খলা একদম বিপর্যস্ত করে তুলেছে, জঙ্গি কার্যকলাপ বাড়িয়ে দিয়েছে। এটা নতুন করে বিজ্ঞাপন দিয়ে যদি বলে এগিয়ে বাংলা, এটা সম্পূর্ণ ব্যর্থ। মালদা মুর্শিদাবাদ তো আমরা জানি, নদিয়ার তো দ্বার প্রান্তে, মানে মালদা মুর্শিদাবাদের পরেই তো নদিয়া। কি মনে হয় রানাঘাট, নদিয়া? এখানে আপনি কোন দৃষ্টিতে বললেন, কোশ্চেনটা আমার ক্লিয়ার না, হলো। আমি বলছি মালদা মুর্শিদাবাদ নিয়ে তো অনেক কিছু ঘটনা, দুষ্কৃতীদের তাণ্ডব এসব তো হয়েছে। কি মনে হচ্ছে নদিয়া, রানাঘাট কতটা নিশ্চিন্তে আছেন? দেখুন, নদিয়ার কয়েকটি থানা, বিশেষ করে 3টি থানা ওই মুর্শিদাবাদ মালদার মতোই পরিস্থিতি তৈরি করা হয়ে গেছে। অর্থাৎ আগামী দিন কোনোটাই নিরাপদ নয়। যদি মমতা ব্যানার্জি আর 5টি বছর থাকে, তাহলে দেখা যাবে ওই সব মালদা থেকে ওই দক্ষিণবঙ্গ সব একই অবস্থা করে ফেলে দেবে। তার জন্যই সতর্ক থাকা উচিত। সমাজ চেতনা, রাজনৈতিক চেতনা, ধর্মীয় চেতনা সবই মানুষের থাকা উচিত। আর তারই পরিপ্রেক্ষিতে, অবস্থার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত পরিবর্তন করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। কাশ্মীরের ঘটনা কতটা হিন্দু বাঙালির মনে স্থান পেলেছে, আর কতটা হিন্দু বাঙালি জগন্নাথ দেবের নতুন মন্দির, যাকে বলা হচ্ছে সাংস্কৃতিক কেন্দ্র, দীঘার দিকে ঝুঁকে যাবেন? দেখুন, সাংস্কৃতিক কেন্দ্র একটা আলাদা বিষয়। সেটা কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠান নয়, সেটা দর্শনের জন্য যাবে। আর আমাদের একটা বিশ্বাস আছে যে ঈশ্বর সর্বভূতে বিরাজমান। বললো যেখানে পাথর আছে সেখানে ঈশ্বর আছে। সেই ভাবনায় হয়তো ফুলও মানুষ দেবে, কিন্তু সেই যে পুরীর জগন্নাথ ধাম আর দীঘার সাংস্কৃতিক কেন্দ্র কখনই এক হতে পারে না। আমরাও যাব, দেখব, কিন্তু সেই যে শ্রদ্ধা জাগ্রত স্থান, কিন্তু সেটা হিন্দু কখনোই হবে ভাবাবেগে না। কি একটা বিরাট বৈপ্লবিক পরিবর্তন আনেনি পশ্চিমবাংলায় এই না। সরকারের প্রতি? এই সরকারের প্রতি তো অবশ্যই পরিবর্তন এসছে। কাশ্মীরের ঘটনা দেখুন, আমি রাজনীতিতে বা সংগঠনে আমি প্লেন সমাজসেবার সংগঠন করতাম ছাত্র অবস্থায় থেকে। শিক্ষক হওয়ার পর যখন দেখলাম 92-এ বোম্বাই যে বিস্ফোরণ হলো, তখনই মনে হয়েছিল একটা জঙ্গি সংগঠন। 92-তে বাবরি মসজিদ ভাঙা, 93-এ ওটা মার্চে বোধ হয় ওই বিস্ফোরণ, বোম্বে বিস্ফোরণ হয় 93-তে।
সেই ঘটনা আমার বিবেককে আন্দোলিত করেছিল। তখন নিষিদ্ধ সময়ে আমি চাকরির ঝুঁকি নিয়েই গেলে আমাকে অ্যারেস্ট হতে পারি, আরএসএসের শিবিরে গিয়ে আমার ইতিহাস চেতনা তখন মনে হয়েছিল একটা সংগঠনই ভারতবর্ষকে বাঁচাতে পারে, সেটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক। এখনো তাই মনে করেন? এখনও আমি বিশ্বাস করি যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘই পারে ভারতবর্ষকে বাঁচাতে। আর সত্যিকারে ভারতবর্ষ এগিয়ে চলেছে সংঘের পরোক্ষ প্রভাবের দ্বারাই চলেছে। সরাসরি সংঘ রাজনীতি করে না, কিন্তু স্বয়ংসেবকরা রাজনীতি করে। আর সেই রাজনীতি স্বয়ংসেবকরা করে বলেই অটলজির মতো, আদবানিজির মতো, মুরলী মনোহর যোশীর মতো, আমাদের মোদিজির মতো, অমিত শাহের মতো আমরা নেতা পেয়েছি। এটা আছে বলেই পরোক্ষভাবে তার প্রভাব পড়েছে। তাই সেই সংগঠন ভারতবর্ষকে এগিয়ে নিয়ে চলেছে এবং সকলেরই এখন বিশ্বাস যে ভারতবর্ষ পৃথিবীর 1 নম্বর স্থানে যাবে, কারণ সার্বিক শক্তিতে আমরা দ্রুত এগিয়ে চলছি। আমাদের কি ছিল? কিছুই ছিল না। সেখান থেকে আমি দেখছি যে ভারতবর্ষ কি দ্রুত এগিয়ে যাচ্ছে, কি বিজ্ঞানে, কি আর্থিক শক্তিতে, কি সামরিক শক্তিতে। আমি নিজের ডিফেন্স কমিটির আমি এতে গেছি, তাতে দেখেছি যে সেমিকন্ডাক্টর অর্থাৎ চিপ ক্ষেত্রে আমরা টোটালি 4 বছর আগে পরনির্ভর ছিলাম। 4 বছরের মধ্যে যারা আমাদের সাপ্লাই দিত তথ্য প্রযুক্তি, এখন তারা আমাদের কাছে সেই চিপস চাইছে। আমরা তাদের চাইতে টেকনোলজিতে এগিয়ে চলেছি। এই ডিফেন্স সাব কমিটিতে যেহেতু আপনি খুব গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন, কি মনে হচ্ছে যে আমরা এই মুহূর্তে শত্রুর সঙ্গে মোকাবিলা করতে কতটা সক্ষম? দেখুন, ভারতবর্ষ যেদিন থেকে ভারতীয় জনতা পার্টি ক্ষমতা এসছে তখন থেকেই আমরা ইতিহাস চেতনায় দেখেছি যে উদারতা আমাদের জীবনে কাল হয়ে গেছে। যেমন অশোক কলিঙ্গ যুদ্ধে পরাজয়ের পর তিনি ধর্মাশোকে পরিণত হয়েছিলেন। তিনি গোয়েন্দা ব্যবস্থা, সামরিক ব্যবস্থার দুর্বলতার জন্যই ওই খাইবার গিরি গোলাম পথ দিয়ে ইসলাম আক্রমণ ঘটিয়েছিল। প্রথম পতন ঘটে আফগানিস্তানে। বৌদ্ধিস্টের বাহিয়ামে বৌদ্ধ মূর্তি এখনো আছে, অর্থাৎ তারা সবচাইতে বেশি নিরহংকারী হয়েছিল। সেই জন্য কৃপানের কাছে তারা পরাজয় স্বীকার করে ইসলামকে গ্রহণ করেছিল। সেই বাহিয়ামের বৌদ্ধিস্টরা যারা বলতো সংঘ শরণাম গচ্ছামি, বৌদ্ধ শরণাম গচ্ছামি, তারা আজকে তালিবান সৃষ্টি করেছে। একই মানুষ, শুধু ধর্মকে পরিবর্তন করে কোরআন যত দিন যাচ্ছে আত্মস্থ করেছে, তার পরিণতি তাকে তালিবান তৈরি করেছে। তাই আমি যে বিষয়টা বলতে চাইছিলাম, সব কিছু নির্ভর করে চিন্তাধারার ওপর, দর্শনের ওপর। তাই ভারতীয় জনতা পার্টি আজকে যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাতে ভারতবর্ষ এগিয়ে যাবেই। কিন্তু যেখানে ধরুন নরেন্দ্র মোদী, যেখানে অমিত শাহের মতো ব্যক্তিত্ব আছেন, যেখানে অজিত দোভালের মতো কিংবদন্তি ব্যক্তি রয়েছেন, যেখানে জয়শঙ্কর রয়েছেন, সেই দেশে হিন্দুরা কি নিরাপদ? যেখানে হিন্দুদের প্যান্ট খুলে দেখা হচ্ছে হিন্দু নাকি তারপর গুলি মারছে। দেখুন, সাময়িক দুটো ঘটনা ঘটেছে, তার খেসারত তাদেরকে দিতে হবে এবং দিচ্ছে। আজকে সরাসরি যুদ্ধ জয়ের চাইতে এখন যুদ্ধ হচ্ছে দীর্ঘমেয়াদী হচ্ছে। সেই জন্য কম শক্তিতে আমি জয়লাভ করতে পারবো। নিজের যুদ্ধ মানেই একটা ক্ষতি, আর্থিকভাবে বড় ক্ষতি, সব দিক দিয়েই তার ক্ষতি সাধন হয়। আর সেই জায়গায় কম ক্ষতিতে, কম পয়সা খরচ করে কিভাবে পাকিস্তানকে ধ্বংস করে দেওয়া যাবে, তার জন্য আধুনিক যে যুদ্ধ বিজ্ঞান প্রয়োগ করেই পাকিস্তানকে ধ্বংস করা হবে। আর প্রয়োজনে যদি কঠোর পদক্ষেপ নিতে হয়, তাতে আমরা 1 কদমও পিছু পা হব না। আর সেই কারণেই এই টিমের ওপর আমাদের ভরসা আছে। আমাদের শুধু সমস্ত ভারতবাসীর ভরসা আছে, সারা বিশ্ববাসীর যারা বাইরেও আছে তারাও এখন আস্থা রাখছে মোদিজি অ্যান্ড তার টিমের ওপর। আমেরিকাও সম্পূর্ণ আস্থা জ্ঞাপন করছে, ইসরায়েলও করছে, বিভিন্ন ইসলামিক কান্ট্রিগুলো তারাও আস্থা রাখছে ভারতবর্ষের ওপর। ভারতীয় দর্শনটাই তাই। আমরা কারো ওপর জোর করে যুদ্ধ জয়ের মাধ্যমে প্রভুত্ব স্থাপন করিনি, আমরা দর্শনের মাধ্যমে গেছি। কারণ লালন্দা থেকেই বহু বৌদ্ধ পণ্ডিত চীনকে আজকে বৌদ্ধিস্ট করে দিয়েছে।
চীন, ভিয়েতনাম, আন্দাম, বহু দেশ আছে তারা বৌদ্ধিস্ট, তারা ভারতীয় কালচারে এখনো বিশ্বাসী। আমরা কখনোই তাদের দেশ জয় করে তাদেরকে জোর করে মনের পরিবর্তন করাইনি, এটা ভারতীয় দর্শন। তাই আমরা ভারতবর্ষ, যদি কেউ কেউ বলে হিন্দুত্ব মানে এই ফ্যাসিস্ট, তারা ভারতবর্ষকে, ভারতীয় হিন্দুত্বকে তারা জানেই না, গীতার দর্শনকে আত্মস্থ করেনি। গীতা কোনো একটা ইজমের জন্য নয়, সমস্ত মানুষের জন্য, সমস্ত জীব জড় সমস্ত জন্য তার চিন্তা ভাবনা, এটাই ধর্ম, আর বাদ বাকি রিলিজিয়ান। তাই আমরা ধর্মের কথা বলি, ধর্ম রিলিজিয়ানের ডিফারেন্স আছে। তাই গীতা হচ্ছে ধর্ম, সেটাই মানব ধর্ম, তার বাইরে গেলে পতন আবশ্যিক। যদা যদা হি ধর্মস্য গ্লানি, সেই কথাই শ্রীকৃষ্ণ বলে গেছেন। শেষ প্রশ্ন করি, সেটা হচ্ছে যে সাংসদ হিসেবে আপনি তো ফিরে গেলেন, তার আগে আপনি তো তৃণমূলের অত ডাকসাইটে নেতা, তাকে হারিয়ে দিলেন, তারপর উপনির্বাচন হলো, সেখানে কি মুকুটমণি অধিকারীকে, ডক্টর মুকুটমণি অধিকারীকে ছেড়ে দিলেন? মানে কোথায় একটা অ্যাডজাস্টমেন্ট হয়েছিল আপনাদের? দেখুন, কেন্দ্রীয় নির্বাচনী ব্যবস্থায় নির্বাচন আর এই তৃণমূলের দুর্নীতির নির্বাচন, সম্পূর্ণ পুলিশ নামিয়ে বিভিন্ন থানা থেকে গোন্ডাদের সামনে র্যালি করিয়ে গ্রামের মানুষকে অত্যাচারিত করে ভোট না দিয়ে নিজেরা ছাপ্পা মেরে জয়লাভ হয়েছে। কখনোই রাজনীতিতে সম্ভব নয় যে লোকসভার পদপ্রার্থী বিধায়ক রানিং আমার বিরুদ্ধে দাঁড়িয়ে 38,000-এ হারে, অর্থাৎ সেখানকার জনতা তাকে যদি এতই ভালোবাসবে, তাকে তো লোকসভায় ওখানে আরো বেশি জিতিয়ে দিত, সেখানে আমার কাছে 38,000-এ হেরেছে। আবার সেই লোকটি উপনির্বাচনে 1 মাসের মধ্যে তিনি 39,000-এ জিতলেন, সেটা কি কখনো নির্বাচন? অনেকে বলেন এখানে জগন্নাথদার ম্যাজিকের খেলা। এখানে দেখুন, পুরো পুলিশ বাহিনীকে সেট আপ করে গুন্ডাদের নামিয়ে করা হয়েছে। তাই এটা নির্বাচন নয়, নির্বাচনের নামে প্রহসন হয়েছে। এবার যে নির্বাচন হবে, মুকুটমণি নদিয়া জেলার যে কোনো সিটে দাঁড়াবে, গোহারা হারিয়ে বাড়িতে ঢুকিয়ে দেবে জনতা। তাহলে আপনি ছেড়ে দেননি? ছাড়ার কোনো প্রশ্নই নেই। না, অনেকে ভাবছেন জগন্নাথবাবু ভাবলেন যে এক ঢিলে 2 পাখি মারা হবে, যে এ আর কোনোদিনও বিজেপিতে আসবে না, বিধায়ক হয়ে বিধানসভায় থাকুক। দ্বিতীয়টা হচ্ছে যে ঠিক আছে, আমি তো অনেকবারই জিতেছি, এবার ছেড়ে দিই, এবার তো আর এটা নিয়ে কি হবে। তৃতীয়ত, আপনার যারা জেলাতে, আপনি এখন তো হাতির মতো শক্তিধর হয়ে উঠেছেন, কিন্তু হাতি তো মাঝে মাঝে গর্তে পড়ে এবং অনেক ইঁদুর টিঁদুর তাদের লাথিও মারার চেষ্টা করে, সেই ইঁদুরগুলোকেও আপনি কোথাও যেন একটু সায়স্তা করে দিলেন। না, এরকম কিছু নয়, কিন্তু একটা জিনিস বলি, দেখুন, রাজনীতিতে তার শক্তির প্রদর্শন হয়ে গেছে, তার কি অবস্থা, জনতার ভিত্তি করে রাজনীতি চলে। তাই জনতা যেখানে আমাকে 1,87,000-এ জিতিয়েছে, তারপর আমাকে সরিয়ে মুকুটমণিকে দেবে, এ কল্পনা পলিটিক্যাল কিছু মূর্খ থাকতে পারে, প্রোপাগান্ডা রটানো লোক ছাড়া এটা বলবে না। তাই জনতা যার পেছনে আছে তার দাম থাকেই সবসময়, তাকে অবহেলা কেউই করতে পারে না রাজনীতিতে, গণতান্ত্রিক রাজনীতিতে। তাই মুকুটমণি আমার প্রতিপক্ষ নয়, ওকে আমি নিয়ে আর ভাবিও না। ও গোহারা হারবে, জনতাকে হারিয়ে দিয়েছে, পুলিশ দিয়ে করাপশান করে ওই ছাপ্পা মেরে জিতেছে, এটা জয় নয়, প্রমাণ হবে 26-এ। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. বলছি যে এই যে এত ভোটে জিতেছেন, এবং এটা তো সবাই জানেন, 1,87,000 ভোটে জিতেছেন, বাংলায় ভারতীয় সাংসদদের মধ্যে আপনি সবচেয়ে বেশি, মানে ভারতীয় জনতা পার্টির সাংসদ হিসেবে শীর্ষেই বঙ্গে। তা বিপক্ষ দল থেকে আমন্ত্রণপত্র আসেনি? অবশ্যই এসছে, জয়ের আগেও এসছিল, জয়ের পরে আর আসেনি, কারণ দমটা দেখে নিয়েছে। আগে এসছিল 3-4 জন, বিভিন্নভাবে প্রস্তাব এসছে, বিভিন্নভাবে কোটি কোটি, আমাকে ওপেনলি বলা হলো 20 কোটি দেওয়া হবে, তার সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু অফার, সেগুলো শুনলে আশ্চর্য হয়ে যাবেন। তবু আমি তাকে বলেছিলাম, ভাই
লাস্টে বললো আপনার কত কোটি লাগবে। আমি বলেছিলাম 20-র পরে একটা শূন্য দিলেও জগন্নাথ সরকার বিক্রি হবে না, কারণ মানুষের ভোগের একটা সীমা থাকে, আমাদের খাওয়ার ক্যাপাসিটি নেই। এখন মানুষ তো খাওয়ানোর জন্য ব্যস্ত, খেতে পারি না, নিরামিষ আহার করি। আর বয়স হলে অন্যান্য নেশা কোনোদিনই করি না, অন্যান্য ভোগেরও তো বয়স হয়ে গেলে আর কি আছে। তাই সেই কারণে ভোগের আর কিছু নেই, আমি টাকা দিয়ে কি করব? সত্যি এটা আমি যদি আমার ছেলে যদি মানুষ না হয়, আমি 1000 কোটি দিলেও সে 60টা ফাট্টা খেলে উড়িয়ে দিতে পারে। তাই ওইটা দিয়ে আমার কি হবে? একটা নীতি দর্শন নিয়ে আছি, থাকবো। সেই দর্শনের একটা নেতাজির কথাই শেষ করি যে সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কোনো কিছুর জন্যই সত্যকে ত্যাগ করা যায় না। এই আত্মবাক্যটা, এই বাক্যটা কোথাও কি নিজেকে সান্ত্বনা দেওয়া যে এত কিছু জিতেও, এত পরিশ্রম করেও, আরএসএস এর এত ঘনিষ্ঠ, আরএসএস এর মানুষ হয়েও আজকে দলে কোনো পদ নেই? দেখুন, পদ আছে, আমি ভাইস প্রেসিডেন্ট রাজ্যের, আর এটা পদটাও বড় কথা নয়, জনতার দেওয়ার যে সম্মান, সাংসদ হিসেবে পাঠানো এবং মানুষ হিসাবে আমি তাদের পাশে দাঁড়াতে পারিছি। এবারও উদ্বাস্তু হিন্দুদের প্রথমে গিয়েও আমি যে বক্তব্যটা দিয়েছিলাম 0 আওয়ারে, সেটা স্মরণীয়, ইতিহাসের মধ্যে পলিটিক্যাল বক্তব্যের মধ্যে সর্বশ্রেষ্ঠ বোধহয় ভিউ হয়েছে। এবারও বাংলাদেশি হিন্দুদের অত্যাচার নিয়ে পার্লামেন্টে আমিই তুলেছিলাম, তাতে যে ভিউ হয়েছে বোধহয় গতবারেরটা চাইতেও এবার ছাপিয়ে গেছে। তাই সেই জন্য এই বিষয়গুলো আমার কাছে সবচাইতে বড়, ইতিহাসটাই। আর সবচেয়ে সাংসদ হিসাবে দেখুন 370 ধারায় হটানোর পক্ষে আমি সাক্ষী, ওই 3 তালাকের বিরুদ্ধে আইনের ক্ষেত্রেও সাক্ষী, এবং মহিলা সংরক্ষণ বিলে আমি সাক্ষী হতে পেরেছি। আগামী দিন এক রাষ্ট্র এক ভোট, ওয়ান নেশন ওয়ান ইলেকশনেও সাক্ষী থাকতে চাই। এবং ওয়াকফ বিল আমি ছেড়েই দিলাম, এটার নিয়ন্ত্রণ দরকার ছিল, তাই এটা নিয়ন্ত্রিত হয়েছে। দেশের পক্ষে মঙ্গল এবং পিছিয়ে পড়া মুসলিম সমাজেরও মঙ্গল হবে, মুসলিম মহিলাদেরও মঙ্গল হবে। টাকাটা কিছু সিন্ডিকেট মিলে করে খাচ্ছিল, তার বাইরে সরকারের হাতে গিয়ে মানুষের উন্নয়ন। কোথাও এখানে বলা হচ্ছে ভারতীয় মুসলিমদের হাত থেকে তাদের সম্পত্তি অমুসলমানদের সেখানে নিয়ে এসে ছিনিয়ে নেওয়া হচ্ছে। না না, এরকম কিছু নয়। সেই সম্পত্তির অধিকার বা ওই যারা অধিকারী পরিচালনার মিল্লি বা যারা আছেন, তাদের ক্ষেত্রে এদের কোনো পাওয়ারই নেই, শুধু সঠিক ব্যবহার হোক এই দেখার দায়িত্ব তার, সম্পত্তির ইউটিলাইজেশন সার্টিফিকেট। হ্যাঁ, এটা দেখার দায়িত্ব সরকারের প্রতিনিধিত্ব এই কারণেই রাখা হয়েছে যে জনতার কল্যাণের জন্য সরকারের দৃষ্টিভঙ্গি সর্বত্র থাকা উচিত। আর সেই কারণে অডিট ব্যবস্থা বিভিন্ন সামাজিক সংগঠনেরও থাকে। তার মানে আপনি বলছেন যে এই মুহূর্তে আপনার অবস্থান, যদি বারবার নাম আসছে বিভিন্ন জায়গা থেকে, কানাঘুষো শোনা যাচ্ছে, সিংহাসন এ রাজ্যে মিলল, না হলে মুকুটহীন, আবার মুকুটমণি বলছি না কিন্তু, মুকুটহীন রাজার মতো আপনি থেকে যাবেন। জনতার হৃদয়ে রাজা থাকাই ভালো, আর মুকুট পরে রাজার চাইতে সেটা রাজতন্ত্রে হয়, গণতন্ত্রে মুকুটহীন যিনি রাজা তিনিই প্রকৃত রাজা। অসংখ্য ধন্যবাদ জগন্নাথ দা, আপনি সুস্থ শরীরে থাকুন, আপনি সুস্থভাবে থাকুন এবং আপনি ভালো থাকুন। ধন্যবাদ ঋতব্রতদা এবং তার R+ টিভিকে এই সৌজন্য সাক্ষাৎকার আমি দিতে পেরে নিজেকে জনতার কাছে যতটা পৌঁছাতে পারবো সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। নমস্কার। নমস্কার।